এই বিয়ে মাত্র 1.5 বছরের জন্য করব। এটা আবার কিরকম বিয়ে? বিয়ে তো সারা জীবনের জন্য। যতদিন না একে অপরের নিঃশ্বাস বন্ধ হচ্ছে ততদিন একে অপরের সঙ্গে থাকা। আর তুই বলছিস 1.5 বছরের জন্য বিয়ে? কই, তোর বাবা তোমাকে 1.5 বছরের জন্য বিয়ে করেনি? আমি তো আগেই বলেছি আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। দয়া করে তোমরা আমাকে বিয়ের কথা বলবে না। আমার বয়স হচ্ছে, কদিনের এই সংসারের দায়িত্ব নেব? তুই আমাদের বড় ছেলে, যথেষ্ট বয়স হয়েছে, রোজগার ভালো করছিস, এবার তুই বিয়ে কর। চৌধুরী বাড়িতে তুমুল তর্ক চলছে। তর্কের কারণ, বাড়ির বড় ছেলে নীরব হাসান চৌধুরীকে বিয়ে করতে বলেছে তার বাবা ও মা, কিন্তু সে বিয়ে করতে চাইছে না। সে স্বাধীনভাবে চলাফেরা করতে চায়, নিজের মতো করে থাকতে ভালোবাসে। সে শুনেছে বিয়ে করলে স্ত্রীর কাছে গোলাম হয়ে যেতে হয়, যেটা নীরবের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তাই সে বিয়ে করতে চায় না, সে জীবনটাকে এনজয় করতে চায়। নীরব রাজি হচ্ছে না দেখে তার বাবা জাকির চৌধুরী ছেলেকে বলল, নীরব, তোর বিয়ে করতে কিসের অসুবিধা? তুই এখন নামকরা বিজনেসম্যান, তোর গাড়ি বাড়ি সব কিছু আছে, তো তুই কেন পারবি না একটা মেয়ের দায়িত্ব নিতে? বাবার কথা শুনে নীরব তার বাবাকে বলে, দেখো বাবা, বিয়ে আমার দ্বারা হবে না। টাকা পয়সা থাকলে হবে না। বিয়ে মানে একটা বোঝা, যেটা আমি নিতে চাইছি না। তোমাদের তো বৌমার দরকার, তুমি বরঞ্চ ভাইয়ের বিয়ে দাও। ছেলের কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা তার মা সুলতানা বেগম রেগে যায় আর ছেলেকে উদ্দেশ্য করে বলে, বড় ভাই থাকতে ছোট ভাইয়ের কখনো বিয়ে হয়? তুই কি কাউকে ভালোবাসিস? যদি বাসিস তাহলে আমাদের বল, আমাদের কোনো সমস্যা নেই, আমরা মানিয়ে নেব। তুই বারবার কেন একই কথা বলছো? আমি তো বলেছি আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই। আমি বিয়ে করব না মানে করব না। তোমরা আমাকে বিরক্ত করবে না। বিয়ে তো তোকে করতেই হবে, আর 1 মাসের মধ্যে। যদি বিয়ে না করিস, আমি আর তোর বাবা এই বাড়ি ছেড়ে গ্রামের বাড়ি চলে যাব, আর কোনোদিনও ফিরে আসবো না। মায়ের কথায় রেগে যায় নীরব চৌধুরী। নিজের হাতে কাচের গ্লাস ছিল, সেটা ছুঁড়ে ফেলে দেয় আর বলে, নিকুচি করেছে বিয়ের। আমি বিয়ে করব না, আর তোমাদেরকে কখনো এই বাড়ি ছেড়ে যেতে দেব না। তোর কি অধিকার আছে, হ্যাঁ, আমাদের আটকে রাখার? আমরা সিদ্ধান্ত নিয়েছি মানে আমরা গ্রামের বাড়ি চলে যাব, আর তুই কখনো আমাকে মা বলে ডাকবি না। মায়ের মুখ থেকে এই কথা শুনে নীরব কিছু না বলে সেখান থেকে রাগে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আমাদের এই গল্পের নায়ক হলো নীরব হাসান চৌধুরী। তাকে সবাই নীরব বলেই ডাকে। ওরা 2 ভাই ও 1 বোন। নীরব সবার বড়, ওর বয়স এখন 30 বছর, আর তার ভাইয়ের সুমনের 25 বছর, আর ছোট বোন মিতুর 20 বছর বয়স। নীরবের বাবার জাকির চৌধুরীর মেডিসিনের ব্যবসা আছে, আর নীরবও একজন সফল বিজনেসম্যান, তার গাড়ির ব্যবসা আছে। নীরবদের পরিবারের 2 চাচা, ওরা গ্রামের বাড়িতে থাকে, ওখানে তার দাদি থাকে। কাজের সূত্রে নীরবের বাবা ডায়মন্ড হারবারে বাড়ি করেছে, আর এখানে ওরা বসবাস করে। তার ছোট ভাই সুমন চৌধুরী ব্যাঙ্গালোর থেকে এমবি করেছে, আর ছোট বোন মিতু কলেজে পড়ে। কানা নাকি, চোখে দেখতে পান না? এইভাবে গাড়ি চালাচ্ছেন যে, এটা কি আপনার বাপের রাস্তা? এই মেয়ে, উল্টাপাল্টা কথা একদম বলবে না। বেশ করব বলবো। এভাবে জোরে গাড়ি চালাচ্ছেন কেন? বেশ করেছি, চালাচ্ছি, তাতে তোমার কি? আমার কি দেখবেন? কথাটা বলে সাথী একটা ইট নিয়ে নীরবের গাড়ি ছুঁড়ে মারে। গাড়িকে ছুঁড়ে মারে, আর গাড়ির কাঁচ ভেঙে যায়। সাথীর এই ব্যবহারে নীরব খুব রেগে যায়, আর সে গাড়ি থেকে নেমে সাথীর দিকে তেড়ে যায়। সাথী বন্ধু রাবিয়া চিৎকার করে বলে, সাথী, তুই চলে আয়, ওই ভাইয়া রেগে গেছে। রেগে গেছে তো আমি কি করব? আমি কি ওর রাগ ভাঙাবো নাকি? যখন জোরে গাড়ি চালাচ্ছিল তখন মনে ছিল না? রাবেয়া জানে সাথী জেদি মেয়ে, যদি আবার কিছু অশান্তি হয়, তাই রাবেয়ার সাথে হাত ধরে জোর করে সেখান থেকে নিয়ে চলে যায়। নীরব তাদের পিছু নাই, কিন্তু কাউকে দেখতে পেল না। ওরা ততক্ষণে একটা গাড়ির ভিতরে ঢুকে পড়েছে।
নীরব ফিরে আসে। রাস্তার পাশে একটা লোক ঝালমুড়ি বিক্রি করছিল। নীরব সে ঝালমুড়িওয়ালাকে জিজ্ঞেস করে আর বলে, আচ্ছা চাচা, কিছুক্ষণ আগে আপনার কাছ থেকে ওই মেয়েটা ঝালমুড়ি কিনছিল, আপনি জানেন এই মেয়েটার নাম কি আর ও কোথায় থাকে? কেন জানবো না? ওই মেয়েটা তো রোজ আমার কাছ থেকে ঝালমুড়ি কেনে। কিন্তু আমি আপনাকে বলবো না। সত্যি আপনি গাড়িটা জোরে চালিয়েছিলেন আর পাশে কাদা ছিল, সেটা মেয়েটির পোশাকে লাগে। আমি সেটা নিজে দেখেছি। আর দেখুন না, আপনার জন্য ওরা আজ আমার কাছ থেকে ঝালমুড়ি নিল না। ঝালমুড়িওয়ালার কথা শুনে নীরব বলল, ঠিক আছে চাচা, আপনার কাছে কত টাকা ঝালমুড়ি আছে বলুন, আমি আপনাকে টাকাটা দিয়ে দিচ্ছি। আর আপনি মেয়েটার নাম ঠিকানা আমাকে বলুন। বাবা, তুমি নিবে না অথচ আমাকে টাকা তার দাম দিবে? আমি তো নিব না। তুমি আমার সব ঝালমুড়ি নিয়ে নাও, তাইলে আমি তোমার কাছ থেকে টাকা নিব। ঠিক আছে, আপনি তাহলে সব প্যাক করে দিন। আর আপনি ওই মেয়েটার নাম ঠিকানা বলুন। ওই মেয়েটার নাম সাথী, আর ওর যে বান্ধবী ওর নাম রাবিয়া। ওরা এখান থেকে কিছুটা দূরে আলিশা বলে প্রাইভেট নার্সিং হোম আছে, ওরা ওখানে কাজ করে। আর ওরা এই গলির পাশে একজনের বাড়িতে ভাড়া থাকে। ঝালমুড়িওয়ালাকে তার প্রাপ্য টাকাটা দিয়ে নীরব সব কিছু গাড়িতে রেখে দেয়। আর ঠিক তখনই তার ফোনে একটা ফোন আসে। তার বিজনেস পার্টনার হায়দ্রাবাদ থেকে তাকে ফোন করেছে, খুব এমার্জেন্সি আজকে রাতে ফ্লাইটে ওকে হায়দ্রাবাদ যেতে হবে। নীরব আর কিছু কথা না বলে সেখান থেকে বাড়িতে চলে আসে আর তার মাকে বলে, মা, রাত 10টার ফ্লাইট, আমি হায়দ্রাবাদ যাচ্ছি। ওখানে আমার 1 সপ্তাহ কাজ আছে, খুব ইম্পর্টেন্ট, তাই আমার যাওয়াটা জরুরি। তোমরা অশান্তি করবে না, বিয়ে করে আমার মাথা খারাপ করবে না। আর গাড়িতে ঝালমুড়ি আছে, সেটা কাউকে দিয়ে নিয়ে আসো, কাজের লোকদের সব দিয়ে দাও। ছেলের কথা কিছু বুঝতে না পেরে তার মা বলল, তুই কী সব বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঝালমুড়ি তুই কাঞ্চন এনেছিস? আমার এখন তারা আছে, কথা বলার সময় নেই। তুমি গাড়ি থেকে জিনিসটা খালি করতে বলো, আমি এখন রেডি হব। বাড়িতে হঠাৎ হার্ট অ্যাটাক করে নীরবের বাবা জাকির চৌধুরী, তাকে নার্সিং হোমে অ্যাডমিট করা হয়। নীরবকে ফোন করা হয় কিন্তু তাকে ফোনে পাওয়া যায় না। জাকির চৌধুরীর হার্টের অবস্থা ভালো নয়। নার্সিং হোমের মালিক ওয়াসিম আহমেদ জাকির চৌধুরীর ঘনিষ্ঠ বন্ধু। জাকির চৌধুরী উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। তার সেবার দায়িত্ব দেওয়া হয়েছিল সাথীকে। সাথী জাকির চৌধুরী খাবার খাওয়াতে এলে জাকির চৌধুরী সাথীকে বলে, আমার খেতে কিছু ভালো লাগছে না মা। ভালো না লাগলে খেতে হবে আঙ্কেল, তা না হলে মেডিসিন খাওয়া যাবে না। আর মেডিসিন না খেলে আপনি তো সুস্থ হবেন না। সাথীকে জাকির চৌধুরীর খুব ভালো লেগে যায়। তখন ওর মাথায় অন্য কিছু খেলা চলে আসে। সে তার বন্ধুর কাছ থেকে সাথীর সমস্ত তথ্য নেয়। জানতে পারে সাথী বস্তিতে থাকে। খুব ছোটবেলায় তার মা মারা যায়। বাবা পুনরায় বিয়ে করে সৎমা সাথীকে দেখতে পারে না। তাই ছোট থেকে সে নানির কাছে থেকে নানির লোকের বাড়িতে রান্নার কাজ করে। এ পক্ষে আবার ওর 2টো বোন আছে। অনেক কষ্ট করে উচ্চ মাধ্যমিক পাশ করে। তারপর প্রাইভেটে নার্সিংয়ের ট্রেনিং নিয়ে এই আলিয়া নার্সিং হোমে আজ 2 বছর চাকরি করছে। আর তার বান্ধবীর সাথে একটা বাড়িতে ভাড়া থাকে। দেখতে দেখতে 1 সপ্তাহ হয়ে যায়। নীরব বাড়িতে এসে তার মায়ের মুখ থেকে বাবার অসুস্থতার খবর পেয়ে নার্সিংহোমে ছুটে যায় আর বাবাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, বাবা, তুমি কেমন আছো? এতদিনে মনে পড়লো বাবার কথা। সরি বাবা, ওখানে নেটওয়ার্কের প্রবলেম ছিল, তাই আমি জানতে পারিনি। আমি যখনই শুনেছি সাথে সাথে আমি ছুটে এসেছি। তুমি কিছু মনে করো না বাবা। ছেলের কথায় জাকির চৌধুরী হাসে আর বলে, জানিস নীরব, আমি আর বেশি দিন বাঁচব না। আমার হার্টের অবস্থা ভালো নয়। ডাক্তার মাত্র 6 মাস সময় দিয়েছে। তাই আমার ইচ্ছে বৌমা দেখার। তুই আর মানা করিস না, তুই এবার বিয়েতে রাজি হয়ে যা। বাবার এই অবস্থা নীরব কি বলবে ভেবে পেল না। সে কিছুক্ষণ চুপচাপ থেকে বাবাকে বলল, তুমি আগে ভালো হও বাবা,
ওসব কথা বলো না। আর তুমি তো জানো আমি বিয়ে করব না। তুমি সুমনের বিয়ে দাও, আমার কোনো অসুবিধা নেই। ঠিক সেই সময় ডাক্তার ওয়াসিম আহমেদ রুমে ঢুকে আর নীরবকে বলে, নীরব, তুমি একবার আমার কেবিনে আসবে, তোমার সাথে আমার কিছু কথা আছে। নীরব ডাক্তারের সাথে তার কেবিনে যায়। ডাক্তার নীরবকে বসতে বলে। নীরব ডাক্তারের সামনে চেয়ারে বসে, যাকে উদ্দেশ্য করে ডাক্তার বলে, নীরব, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ আঙ্কেল বলুন। দেখো বাবা, আমি একজন হার্টের স্পেশালিস্ট। তোমার বাবা সব কিছু পরীক্ষা করা হয়েছে, হার্টের অবস্থা ভালো নয়। বুকের মেশিন বসালে তোমার বাবাকে 6 মাসের বেশি বাঁচানো যাবে না। তাই তোমার বাবা যেটা চাইছে তুমি সেটাই করো, তা না হলে তোমার বাবা কষ্ট পাবে। আঙ্কেল উনি যেটা চাইছেন আমার পক্ষে সেটা সম্ভব নয়। আমি বিয়ে করতে পারবো না। আমি তো বাবাকে বলেছি সুমনের বিয়ে দিতে। দেখো তুমি বড় ভাই, তাই আগে তোমার বিয়ে করা উচিত। আমার নার্সিংহোমে একটা ভালো মেয়ে আছে। মেয়েটাকে তোমার বাবার খুব পছন্দ হয়েছে। মেয়েটার সেবায় তোমার বাবা আজকে সুস্থ হয়েছে। মেয়েটা খুব মিষ্টি মেয়ে, তাই তুমি আর আপত্তি করো না। আমি মেয়েটাকে ডাকছি, তুমি একবার দেখে নাও। যদি পছন্দ না হয় তখন তুমি আমাকে বলবে। মেয়েটার মা নেই, সৎ মা মেয়েটাকে দেখতে পারে না, তাই নানির কাছে মানুষ হয়েছে। মেয়েটা উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ে প্রাইভেট নার্সিং ট্রেনিং নিয়ে 2 বছরে এখানে চাকরি করছে। মেয়েটা ওর বান্ধবীর সাথে একটা ভাড়া বাড়িতে থাকে। মেয়েটার নাম সাথী। তুমি একবার দেখো, সাথী খুব মিষ্টি মেয়ে। আশা করি তোমার ভালো লাগবে, আর যদি ভালো না লাগে তখন না করে দেবে। ডাক্তার ওয়াসিম আহমেদের কথা শুনে নীরবের মনে পড়ে যায় সাথী নামে সেই দুষ্টু মেয়েটার কথা। তাই সে মনে মনে বলে, তুমি আমার গাড়ির কাজ নষ্ট করেছো, আমি তোমায় ছাড়বো না। ভালো হয়েছে তুমি গরিবের মেয়ে। আমার ইচ্ছা না থাকলে আমি তোমাকে বিয়ে করব আর তোমাকে কষ্ট দেব। আমি আমার গাড়িকে মায়ের মতো ভালোবাসি। তুমি তার উপর আঘাত করেছো, আমি ছাড়বো না। নীরব চুপচাপ বসে আছে দেখে ডাক্তার আহমেদ জিজ্ঞাসা করলো, কি হলো নীরব, কি ভাবছো? আমি কি সাথীকে ডাকবো? তুমি দেখবে, তোমার সাথে যদি কিছু জানার থাকে জানতে পারো। ডাক্তার আহমেদের কথা শুনে নীরব ডাক্তারকে বলে, আমাকে 2 দিন সময় দিন, তারপর আমি আপনাকে জানাচ্ছি। 2 দিনের মধ্যে নীরব একটা পরিকল্পনা করে ফেলে। সে ডাক্তারকে ফোন করে বলে, আঙ্কেল। হ্যাঁ নীরব, বলো। আঙ্কেল এই বিয়েতে আমার অসুবিধে নেই, তবে আমার একটা শর্ত আছে যেটা আমি আপনাকে বলতে চাই। শর্ত? কিসের শর্ত নীরব? আপনি আমাদের বাড়িতে আসেন, আর আমার বাবা মাও থাকবে। আমি সবার সঙ্গে কথাটা বলবো, আর ওই মেয়েটাকে জানিয়ে দেবেন। যদি শর্তে রাজি হয় তাহলে আমার কোনো সমস্যা নেই, আমি বিয়ে করব। তারপরের দিন ডাক্তার ওয়াসিম আহমেদ নীরবদের বাড়িতে আসে। নীরবের বাবা মা ও ডাক্তার আঙ্কেলের সামনে নীরব বলে, বাবা মা, তোমরা চেয়েছিলে আমি বিয়ে করি। আমার মত আছে, আমি এবার বিয়ে করব। তবে আমার একটা শর্ত আছে, বলতে পারো একটা চুক্তি। আমি মেয়েটার সাথে একটা অ্যাগ্রিমেন্ট করে নিতে চাই। 1.5 বছরের জন্য আমি মেয়েটাকে বিয়ে করব। মেয়েটা যদি আমার লাইফে কোনো রকম এন্টারপ্রাইজ না করে তাহলে আমার সমস্যা নেই, পরে আমি চেষ্টা করব ওর সাথে সংসার করার। আর যদি দেখি মেয়েটা আমার লাইফ নিয়ে প্রশ্ন করছে, আমাকে আমার মতো থাকতে বাধা দিচ্ছে, তাহলে কিন্তু আমি মেয়েটাকে তালাক দিয়ে দেব। মাত্র 1.5 বছরের জন্য চুক্তি বহাল থাকবে। নীরবের কথায় তার মা সুলতানা বেগম রেগে যায় আর বলে, এটা কিরকম কথা নীরব? এরকম যুক্তি করে বিয়ের কথা আমি জীবনেও শুনিনি। বিয়ের মানে সারা জীবনের বন্ধন, বিয়ে মানে দায়িত্ব, বিয়ে মানে ভালোবাসা। আর তুই কি বলছিস চুক্তি করে বিয়ে? কোন মেয়ে রাজি হবে? হ্যাঁ, তোর লাইফের তোর একার সিদ্ধান্ত কখনো হতে পারে না। লাইফে বাবা মাকে যেমন দরকার আছে, স্ত্রীকেও দরকার আছে। কিছু করার আগে সবার সাথে আলোচনা করতে হয়। তুই তো তোর বাবা মার কথা কখনো শুনিস না, তোকে আর আমি কি বলবো। তবে এভাবে চুক্তি করে বিয়ে করার থেকে তোর বিয়ে না করাই ভালো। তুই যেমন আছিস তেমন থাক, আমি আর তোর বাবা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। সুলতানা বেগমের কথা শুনে ডাক্তার ওয়াসিম আহমেদ বলে, ভাবি আপনি চুপ করুন, আমি নীরবের সাথে কথা বলছি। বাবা নীরব, তুমি যা বলছো তাই হবে। তুমি তো জানো তোমার বাবার শরীর ভালো নয়, তাই তোমাকে এই বিয়েটা করতেই হবে। আর 1.5 বছর দেখতে দেখতে কেটে যাবে। মেয়েটা খুব ভালো মেয়ে, তোমার বাবার খুব সেবা করবে।
তোমার জন্য না হলেও তোমার বাবার মুখের চেয়ে তুমি এই বিয়েটা করো। আর 1.5 বছর পর যখন তুমি ওকে ডিভোর্স দেবে। ডাক্তার ওয়াসিম আহমেদ নীরবকে কথাটা বলে তারপর মাকে বলে, ভাবি আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। সাথী খুব ভালো মেয়ে, ওকে বুঝিয়ে বলবো আমি। আর ও তো আমার কাছে ট্রেনিং নিয়ে চাকরি করছে। ওর নানি আমাদের বাড়িতে রান্না করতো। ওকে খুব ছোট থেকে আমি চিনি। ওকে বিষয়টা বুঝিয়ে বলবো। অন্তত ভাইয়ার মুখের চেয়ে আপনি চুপ করুন, আমি সবটা ম্যানেজ করব। সুলতানা বেগম আর কিছু বলে না। সাথী ডিউটিতে এলে ডাক্তার ওয়াসিম আহমেদ সাথীকে নিজের চেম্বারে ডেকে পাঠায়। সাথী ভিতরে ঢোকার পারমিশন নেয়। ডাক্তার ওয়াসিম আহমেদ সাথীকে রুমে আসার অনুমতি দেয়। সাথী এলে ডক্টর আহমেদ সাথীকে বসতে বলে, তারপর বলে, সাথী তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি একমাত্র পারবে আমার বন্ধুর শেষ ইচ্ছে পূরণ করতে। ডক্টর আহমেদের কথা সাথী কিছু বুঝতে পারে না। সে ডাক্তার আহমেদকে বলে, স্যার আপনি কি বলছেন? আমি তো আপনার কথা কিছু বুঝতে পারছি না। সাথী তুমি তো জানো আমার বন্ধু জাকির চৌধুরী এখানে ভর্তি ছিল। ওর 2টো ছেলে আছে, একজনের নাম নীরব, একজনের নাম সুমন। আর একজন মেয়ে আছে, সে কলেজে পড়ে। বড় ছেলে নীরব গাড়ির ব্যবসা করে, একজন নামকরা বিজনেসম্যান। আমার বন্ধু জাকিরের তোমায় পছন্দ হয়েছে। ওর বড় ছেলের সাথে তোমার বিয়ে দিতে চায়। তুমি তো জানো জাকিরের হার্টের কন্ডিশন ভালো নয়, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। তাই তার শেষ ইচ্ছা তুমি পূরণ করো। তুমি এই বিয়েতে না বলো না। ওর ফ্যামিলি খুব ভালো, নীরব ছেলেটা খারাপ নয়। ডাক্তার আহমেদের কথা শুনে সাথী বলে, স্যার এই মুহূর্তে আমার বিয়ে করার ইচ্ছে নেই। আমি তো আমার সম্পর্কে সবটাই জানেন। আমি জানি বলেই তো তোমায় বলছি, তুমি একজন অসহায়। এরকম ফ্যামিলিতে গেলে তোমার জীবন বদলে যেতে পারে। স্যার আমাকে একটু ভাবার সময় দিন। ঠিক আছে, মাত্র 2 দিন, বেশি দেরি করো না। যদি আবার জাকিরের কিছু হয়ে যায় তার জন্য সারা জীবন দেখবে আফসোস করবে। ও তোমাকে মেয়ের মতো ভালোবাসে। এই কয়েকদিন ছিল তোমার ব্যবহার ওকে মুগ্ধ করেছে, তাই ও অনুরোধ করেছে তোমাকে ওর ছেলের সাথে বিয়ে দিয়ে ওর ঘরে নিয়ে যাবে। সাথী কথাটা ওর বান্ধবী রাবিয়াকে বলল। সব শুনে নিয়ে রাবিয়া বলল, সাথী এই সুযোগ ছাড়িস না, সবার জীবনে এই সুযোগ আসে না। তুই ভাগ্যবতী, তাই হয়তো এসেছে। তোর নানি যদি বেঁচে থাকতো হয়তো তোকে একই কথা বলতো। তাই বলছি তুই আর না বলিস না। তোর জীবনে একটা মানুষের দরকার ছিল, হয়তো এই সেই মানুষ যার হাত ধরে বাকি জীবনটা তুই কাটিয়ে দিতে পারবি। রাবিয়ার কথাতেই সাথী সহমত হয়। সে এসে ওয়াসিম আহমেদকে বলে, স্যার আমার অসুবিধা নেই, এই বিয়েতে আমার মত আছে। সাথীর কথা শুনে ডক্টর ওয়াসিম আহমেদ বলে, ঠিক আছে সাথী, এই বিয়েতে নীরবের কিছু শর্ত আছে। শর্তের কথা শুনে সাথী ভয় পেয়ে যায়। সে ডক্টর আহমেদকে বলে, কিসের শর্ত স্যার? নীরব এই বিয়েটা 1.5 বছরের জন্য করতে চাইছে। বলতে পারো একটা চুক্তি রাখতে চাইছে। ও একটু স্বাধীন চেতা মানুষ, ও স্বাধীনতাকে হস্তক্ষেপ করবে। ওর ওটা পছন্দ নয়। ওর মনে হয় বিয়ে করলে বউয়ের গোলাম হয়ে যেতে হয়, যেটা নীরবের পছন্দ নয়। যদি এই 1.5 বছরে তুমি ওর লাইফে নিয়ে কিছু না বলো তাহলে ও পরবর্তীতে ভাববে। স্যার এরকম চুক্তি করে বিয়ে তো আমার মত নেই। সাথী তুমি এত তাড়াতাড়ি হেরে যাবে? তুমি তো অনেক লড়াকু মেয়ে, জীবনে অনেক সংগ্রাম করে আজকে এই জায়গায় এসেছো। সামান্য একটা ছেলের ভুল ধারণা তুমি বদলে দিতে পারবে না। তুমি তো চেষ্টা করতে পারো। তুমি যদি আমাকে বন্ধুর মতন মনে করো তাহলে আমি তোমাকে একটা কথা বলি। ডক্টর ওয়াসিম আহমেদের কথা শুনে সাথী কিছু বলে না। সাথী নীরবতা দেখে ডক্টর আহমেদ বলে, তুমি তোমার ভালোবাসা দিয়ে নীরবের ভুল ভাবনা থেকে ওকে ফিরিয়ে নিয়ে এসো। আমার মনে হচ্ছে তুমি পারবে। তুমি হেরে যেও না সাথী, তুমি তো হারতে শেখোনি। তুমি যখন তোমার নানির সঙ্গে আসতে তখনই তোমাকে আমার ভালো লেগে যায়। আর এই যে নার্সিংয়ের কাজ, এটা খুব শক্ত কাজ। আমি জানতাম তুমি পারবে, তাই তো তোমাকে নিজ হাতে তৈরি করেছি। রোগীদের সেবা করা, রাতের পর রাত তাদের যত্ন নেওয়া, তাদের খেয়াল রাখা, তুমি তো সবটাই করো। প্রত্যেক পেশেন্ট তার প্রশংসা করে। তারা আমার কাছে বলে আপনাদের নার্সিংহোমের সাথী বলে যে মেয়েটা আছে সে খুব ভালো।
তার সেবা করার মানসিকতা খুব ভালো। টাকার চেয়ে ও তার কাছে রোগীকে সুস্থ করে তোলা প্রধান লক্ষ্য। তুমি ধরে নাও না এই নীরব তোমার একটা পেশেন্ট। তোমার ভালোবাসা দিয়ে ওকে ভুল ভাবনা থেকে ওকে তুমি ফিরিয়ে নিয়ে এসো। তাই নীরব বিয়ে নামক বন্ধনে জড়াতে চায় না। ওর বাবা মা অনেক দিন থেকে ওকে বিয়ের কথা বলছে কিন্তু রাজি হচ্ছে না। ওর বাবা মা খুব কষ্ট পাচ্ছে। নীরবের 30 বছর বয়স হয়ে গেছে। এখনও বিয়ে করলে নীরবের 30 বছর বয়স হয়ে গেছে, এখনও বিয়ে না করলে কবে করবে? হঠাৎ ওর বাবা অসুস্থ হয়ে পড়ে আর এই নার্সিংহোমে ভর্তি হয়। এখানে তোমার সেবায় অসুস্থ হয়। তোমাকে তার স্ত্রী পছন্দ হয়েছে, তাই ওরা তোমাকে ছেলের বউ করতে চাইছে। আমার বন্ধুও তার স্ত্রীর মনে হয় তুমি পারবে ছেলেটাকে ভুল ভাবনা থেকে ফিরিয়ে আনতে। তুমি বিয়ে করো, অসুবিধা নেই। আমার মনে হয় নীরব আস্তে আস্তে তোমার কথা শুনবে। এখন প্রথম দিকে ওকে কিছু বলতে যেও না। আমার বিশ্বাস তোমার এই মিষ্টি মুখ আর এই কথাবার্তা তুমি তোমার স্বামীর মন জয় করবে। আমি জানি তুমি সেটা পারবে। আর মৃত্যু পথযাত্রী আমার বন্ধু, তার শেষ ইচ্ছেটা তুমি পূরণ করো। জাকিরের হার্ট কন্ডিশন ভালো নয়, যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে। তুমি তো দুঃখ করো, তোমার মা মারা গেছে, তোমার বাবা তোমায় ভালোবাসে না। ধরে নাও না এরা তোমার আসল বাবা মা। তুমি জীবনে যেটা পাওনি এরা সেটা তোমাকে দেবে। তুমি ওদের কাছ থেকে মেয়ে হয়ে যাও। তোমাকে ওরা বাবা মা মতো আদর করবে। আস্তে আস্তে নীরবের মন তুমি জয় করে ফেলবে। তুমি শুধু একটু ধৈর্য ধরো, কেমন? তারপর তো আমি আছি, আমি তোমাকে ফিরিয়ে দেব না। যদি নীরব তোমাকে মেনে নাও নেয়, আমার নার্সিংহোমে তোমার এই চাকরি তো রইল। তুমি আবার এখানে এসে জয়েন করবে। ডাক্তার ওয়াসিম আহমেদ অনেক করে সাথীকে বোঝায়। সাথীর না করার ক্ষমতা থাকে না। সে জানে তার জীবনে ডাক্তার আহমেদের অবদান কতটা। ডাক্তার আহমেদের উৎসাহে সে আজ চাকরি করছে। সাথী বিয়েতে রাজি হয়ে যায়। বিয়ের আগে এগ্রিমেন্টে সই করে নেয় নীরব। খুব সাধারণভাবে এই বিয়ে সম্পন্ন হয়। নীরবের বন্ধুরা কেউ এই বিয়েতে ছিল না। সাথীর হয়ে থাকেন তার বান্ধবী রাবিয়া ও ডক্টর ওয়াসিম আহমেদ, আর নীরবের হয়ে তার বাবা মা ও তার ছোট বোন। আজকে সাথীও নীরবের বাসরাত। সাথী অপেক্ষা করছে, তাই রাত 12টা নাগাদ নীরব রুমে আসে। সাথীকে ওর বিছানায় বসতে দেখে নীরব বলে, এই তুমি এখান থেকে উঠে পড়ো। আমার জায়গায় আমি কাউকে অ্যালাউ করি না। এখানে আমি শোবো। অনেক রাত হয়েছে, তুমি এখান থেকে যাও। নীরবের কথা শুনে সাথীর খুব কষ্ট হয়। সে কিছু না বলে বিছানা থেকে নেমে আসে। সাথী দেখে রুমে একটা ছোট্ট সোফা আছে। সাথী সোফায় গিয়ে শুয়ে পড়ে। সোফাটা ছোট ছিল। সাথীর খুব অসুবিধা হচ্ছিল। সারাদিন ধকল ছিল আর ঘুমাতেও পেরেছিল। সাথীর ঘুমিয়ে পড়ে। সকালবেলা সাথী ঘুম থেকে ওঠে, তারপরে বাথরুমে ফ্রেশ হয়ে সে নিচে যায়। সাথীকে দেখে তার শাশুড়ি বলে, এসো মা, নাস্তা করে নাও। নীরব উঠেছে? না। আজকে তুমি নীরবের সাথে আমার ননদের বাড়ি যাবে। আমার ননদকে আসতে বলেছিলাম, কিন্তু তার শ্বশুর অসুস্থ থাকায় সে আসতে পারেনি, তাই তোমাকে আর নীরবকে যেতে বলছে। সাথী কোনো কথা না বলে কিছুক্ষণ পর সুলতানা বেগম সাথীকে নিজের কাছে বসায়। তারপর সাথীর সামনে একটা বক্স বের করে। তাতে ছিল সোনার হার আর একজোড়া সোনার বালা। সুলতানা বেগম সাথীর গলায় সোনার হার পরিয়ে দেয় আর সোনার বালা হাতে পরাতে পরাতে বলে, এই সোনার হার আর বালাজোড়া আমার শাশুড়ি আমায় দিয়েছিল। এটা বংশের নিয়ম, বাড়ির বউকে এগুলো বরণ করতে হয়। তোমার তো হঠাৎ করে বিয়ে হলো, তাই লোক নিমন্ত্রণ করতে পারিনি। তুমি কিছু মনে করো না, পরে একদিন আমি অনুষ্ঠান করে সবাইকে বলবো। এই জিনিসগুলো খুব যত্ন করে রেখে দেবে। যত যাই হোক, এই গলা থেকে আর হাতটা আর হাতের বালা কখনো খুলবে না। অন্তত 1 বছর এগুলো পরে থাকবে। আমি এগুলো 1 বছর পরেছিলাম, পরে খুলে রেখে দিয়েছিলাম। তারপর এই যে এখন সোনার হাতটা পরে আছি, এটা আমি সবসময় পরে থাকি। আর এই হাতের ছুরিগুলো আমার হাতে থাকে। উপর থেকে নীরব সব দেখতে পায়। সে তার মাকে উদ্দেশ্য করে বলে, মা,
তুমি এই বংশের স্বর্ণগুলো কেন ওকে দিচ্ছ? ও কি এর যোগ্য? ওকে তুমি কতদিন চেনো যে এত বিশ্বাস করে এই দামি জিনিসগুলো ওকে তুমি পরিয়ে দিচ্ছ? ছেলের কথা শুনে রেগে যায় সুলতানা বেগম আর বলে, কী সব উল্টাপাল্টা কথা বলছিস? এটা এই বংশের নিয়ম। ও কেউ নয়, দয়া করে ওকে এই বংশের সদস্য বলবে না। চুপ কর তুই, বাজে কথা একদম বলবি না। আজকে তুই সাথীকে নিয়ে তোর ফুপির বাড়ি যাবি। তোর ফুপি ফোন করেছিল, বৌমাকে দেখতে চেয়েছে। কে তোমার বৌমা? চুক্তি করে বিয়ে করা তাকে কখনো বৌমা বলবে না। আমি ওকে কখনো মানবো না। আর তুমি ওকে? কথাটা শেষ করতে দিল না। নীরবকে তার আগে ওর মা চিৎকার করে বলে, তুই যা, তোকে নিয়ে যেতে হবে না, মিতু নিয়ে যাবে। তোর যেখানে কাজ আছে সেখানে চলে যাবি। তোর কথা শুনতে আমার ভালো লাগছে না। মায়ের কথা শুনে নীরব সাথীর দিকে তাকিয়ে দেখে সাথী মাথায় নত করে দাঁড়িয়ে আছে। নীরব কিছু না বলে রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে নিজের রুমে চলে যায়। মিতু, ভাবি তুমি রাগ করবে না, ভাইয়া একটু অন্যরকম, তবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে ফুপির বাড়ি নিয়ে যাব, তুমি দেখবে একদিন ভাইয়াও তোমাকে ভালোবাসবে, আর ওই চুক্তির কথা ভুলে গিয়ে তোমাকে আপন করে নেবে। মিতুর কথা শুনে সাথী বলে, উনি তো ঠিকই বলেছেন, আমাকে তুমি ভাবি বলে ডাকবে না মিতু আপু, আমি ওর যোগ্য নয়। আর আপনিও আমাকে বৌমা বলে ডাকবেন না, ওই অধিকার আমার এখনো হয়নি আন্টি। সাথীর কথা শুনে সুলতানা বেগম সাথীর গলাটা টিপে দিয়ে আদর করে বলে, দূর বোকা মেয়ে, শাশুড়িকে কেউ আন্টি বলে? নীরব যাই বলুক, তুমি আমাকে মা বলে ডাকবে। তোমার মিষ্টি মুখে মা ডাক আমার খুব ভালো লাগে। তুমিও তো মিতুর মতো আমার একটা মেয়ে, আর মা নেই বলে কখনো দুঃখ করবে না। আমি ডাক্তারবাবুর মুখ থেকে তোমার সম্পর্কে সব কথা শুনেছি। তুমি আমার আর একটা মেয়ে। সাথী কিছু বলে না, সে নীরবে চোখের জল ফেলে। সাথী রুমে এলে নীরব সাথীর চুলের মুঠি ধরে আর বলে, এই শয়তান মেয়ে, তুই আসতে না আসতেই আমার মায়ের মাথাটা খেয়েছিস। আর গলা থেকে হাড় আর হাতের বালাগুলো খুলে ফেল। তোর কোনো অধিকার নেই আমাদের বংশের জিনিসের উপর। তুই শুধু 1.5 বছরের জন্য এই বাড়িতে থাকবি, আর কখনো আমার বউ হওয়ার চেষ্টা করবি না, বুঝলি? কথাটা বলে নীরব সাথীর গলা থেকে হাড় আর হাত থেকে বালাজোড়া খুলে নেয়। তারপর মাকে গিয়ে বলে, মা, তুমি শুধু শুধু ওকে এই জিনিসগুলো পরিয়েছিলে। আমি রুমে গিয়ে দেখলাম ও গলার হারটা আর এই বালাগুলো ওর ব্যাগের ভিতর ঢুকিয়ে রাখছে। আমার মনে হয় এগুলো বিক্রি করার ধান্দা আছে। মা, ও ভালো মেয়ে নয়, তুমি এত তাড়াতাড়ি ওকে বিশ্বাস করো না। আর আমাদের বংশের এই দামি জিনিসগুলো ওর হাতে তুলে দিও না। তুমি কিছুটা সময় নাও, ওকে যাচাই করো, তারপর ওকে বিশ্বাস করবে। আজকের সাথী মিতুর সাথে নীরবের ফুপির বাড়িতে এসেছে। নীরবের ফুপির নাম সালমা বেগম, আর স্বামী কর্মক্ষেত্রে পাটনায় থাকে। সালমা বেগমের 2 মেয়েদের নিয়ে বাড়িতে থাকে। ওদের জয়েন্ট ফ্যামিলি ও 3 ভাই সবাই একসাথে থাকে। মিতুর পাশে সাথীকে দেখে সালমা বেগম বলল, মিতু, এই মেয়েটা বুঝি আমাদের নীরবের বউ? হ্যাঁ ফুপি, ভাবি খুব মিষ্টি মেয়ে। দেখলেই মনে হচ্ছে। তা মা, তোমার নাম কি? ইশরাত জাহান সাথী, সবাই আমায় সাথী বলে ডাকে। তোমার শাশুড়ি ফোন করেছিল, কিন্তু আমার শ্বশুরের শরীর খারাপ বলে যেতে পারেনি। নীরবকে আমি মানুষ করেছি, আমার খুব ইচ্ছে ছিল ওর বিয়েতে যাওয়ার। সব কিছু এত তাড়াতাড়ি হয়ে যায় যে বিয়ে যে যাওয়া হয়নি। তবে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। শুনেছি তুমি নার্সের চাকরি করো। আমার তো মনে হয় না নীরব আর তোমাকে এই চাকরি করতে দেবে। তবে আমার নীরবকে তুমি বদলে দিতে পারো। ও যে খারাপ তা নয়, কিন্তু কে যে ওর মাথায় ঢুকিয়েছে বিয়ে করলে নাকি বউয়ের গোলাম হতে হবে। তুমি ছেলেটাকে বুঝবে আর কখনোই ওর সঙ্গ ত্যাগ করবে না। ও যাই বলুক, তুমি কখনো ওকে ছেড়ে যাওয়ার কথা ভাববে না। দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। শুনেছি তোমার বাপের বাড়ির সাথে তোমার যোগাযোগ নেই, তবে দুঃখ করবে না। তোমার শ্বশুর শাশুড়ি, দেওর ননদ এরা ভালো। তারপর আমাদের গ্রামের বাড়িতে আমার মা আরও যে ভাইয়েরা আছে তারাও সবাই ভালো। তুমি সবার ভালোবাসা পাবে। তুমি বাড়ির বড় বউ। সারাদিন ওরা ফুপির বাসায় ছিল। রাতের দিকে খাওয়া দাওয়া করে ওরা বাড়ি আসে। সাথীর খুব মাথা ব্যথা করছিল। সে নীরবে রুমে না গিয়ে মিতুর কাছে শুয়ে পড়ে। রাতে মিতু ডেকেছিল, কিন্তু সাথী বলে সে তার কাছে শোবে।
সেজন্য মিতু তাকে আর ডাকেনি। নীরব রাতে বাড়ি এসে রুমের সাথীকে দেখতে পায় না। কাকে কি জিজ্ঞাসা করবে, কেউ যদি কিছু মনে করে তাই আর সাহস হয় না। সেও চুপচাপ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। সকালবেলা সাথী রুমে ঢুকলে নীরব বলে, কালকে রাতে কোথায় ছিলে? মিতুর কাছে শুয়ে পড়েছিলাম। কেন? এই রুমে জায়গা ছিল না? ঠিক তা নয়, কালকে ফুপু বাড়ি থেকে এসে খুব মাথা ব্যথা করছিল। আমি মিতু আপুর কাছে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। বিশ্বাস করুন, আমি কাউকে কিছু বলিনি, আপনি নিশ্চিত থাকতে পারেন। তুমি কালকে এসেছিলে, আমায় কেন বলনি? ফোন করেছিলাম কিন্তু তোমার ফোন সুইচ অফ ছিল। হঠাৎ করে ভাবিকে নিয়ে গিয়েছিলাম, আবার কালকেই ফিরে এসেছিলাম, তাই তোমার সাথে দেখা করার সুযোগ হয়নি। আবার কবে আসবে? বলতে পারছি না। কালকে একটু কাজ ছিল বলে আমি বাড়িতে ছিলাম না। রাতে এসে মায়ের মুখে শুনলাম তুমি এসেছিলে আর তোমার ভাইয়ার বিয়ে হয়ে গেছে। ইচ্ছা ছিল নতুন ভাবিকে দেখার, একদিন দেখা করাবে। সামনের সপ্তাহে আমার এক্সাম আছে, ওটা মিটে যাক, তারপর ভাবিকে নিয়ে একদিন তোমার সাথে দেখা করাবো। ভাবিকে সব বলবো। ভাবি যদি ভাইয়াকে ম্যানেজ করতে পারে তাহলে আর কোনো অসুবিধাই হবে না। তন্ময় হলো নীরবের ফুপি ভাসুরের ছেলে। তন্ময় ব্যাংকে চাকরি করে। নীরব তন্ময়কে পছন্দ করে না। ব্যাংক লোন নিয়ে তন্ময়ের সাথে নীরবের ঝগড়া হয়ে যায়। দুজনের মধ্যে সাপে নেউলের সম্পর্ক। এদিকে মিতু ও তন্ময়, ওরা দুজনকে ভালোবাসে। নীরবের জন্য মিতু বলতে পারে না, যদি কোনোভাবে তার বড় ভাইয়া জেনে যায় তাকে মেরেই ফেলবে। তাই মিতু তন্ময়ের সাথে ভালো করে কথা বলে না। আজকে রাবেয়ার সাথীর সাথে দেখা করতে এসেছে নীরবদের বাড়িতে। রাবেয়াকে দেখে সাথী জড়িয়ে ধরে আর বলে, আমি ভাবতে পারিনি তুই আসবি আমাদের বাড়িতে। তুই তো অনেক কিছু ভাবতে পারিস না, কিন্তু হয়ে যায় বল। কি খাবি বল? সাথী যখন রাবেয়াকে খাবার কথা জিজ্ঞেস করছে তখন সুলতানা বেগম সাথীকে উদ্দেশ্য করে বলল, বোকা মেয়ে, বাড়িতে কোনো অতিথি এলে তাকে কেউ খাবার কথা জিজ্ঞেস করে? তুমি রান্না করো, তোমার বান্ধবী আছে এখানে, খেয়ে যাবে। আন্টি, খেয়ে গেলে হবে না, আজ আমার একটা কাজ আছে, আমি সেখানে যাব। আবার নাইটে আমার ডিউটি আছে, তাই বেশি দেরি করলে হবে না। আমি অনেক দিন সাথীকে দেখিনি, তাই মনটা কীরকম করছিল, সেজন্য তো এলাম। খুব ভালো করেছো, এসেছো। আর যেখানে কাজ আছে সেটা ক্যান্সেল করে দাও। বান্ধবীর শ্বশুর বাড়িতে এসেছো, না খেয়ে যেতে পারবে না আজকে। দুপুরে লাঞ্চ এখানেই করছো, এখান থেকে সরাসরি ডিউটিতে চলে যাবে। সুলতানা বেগমের অনুরোধে রাবেয়া ফেলতে পারে না। দুপুরে ওখানে খাওয়া দাওয়া করে। সাথী ওর নিজের রুমে রাবেয়াকে নিয়ে আসে। রুমে এসে রাবেয়া সাথীকে জিজ্ঞেস করে, ভাইয়া তোর সাথে কেমন ব্যবহার করে? রাবেয়ার কথা শুনে সাথী স্নান হাসে আর বলে, কি বলবো তোকে, তুই তো সবই জানিস। জানিস, নাহিদ ভাইয়া তোর কথা জিজ্ঞাসা করছিল। কেন? তোর হঠাৎ বিয়ে হয়ে গেছে, ভাইয়া তো জানতো না। আমি একাই আসা যাওয়া করি, তাই জিজ্ঞাসা করছিল। তুই কি বললি? আমি বললাম সাথীর বিয়ে হয়ে গেছে, ওর এখানে থাকবে না, ওর জিনিসপত্র আমি গিয়ে ওর বাড়িতে দিয়ে আসবো। কথাটা শুনে নাহিদ ভাইয়ের মনটা খারাপ হয়ে গেল। আমার মনে হচ্ছে ও তোকে পছন্দ করতো। ভাইয়া খুবই ভালো ছেলে। ভাইয়া একদিন বলেছিল ও দিল্লি চলে যাবে, কি কাজ পেয়েছে। হ্যাঁ, সামনের মাসের 3 তারিখে যাবে। আমি বলেছিলাম তুমি সাথীকে পছন্দ করো, আগে বলনি কেন? ভাইয়া উত্তরে বলেছিল সময় পাইনি। আমি ভাইয়াকে সেই চোখে কখনো দেখিনি। তুই বল, তোর সাথে মিরাজের সম্পর্ক ঠিক হয়েছে? না না, আনারিটা আমার ওপর রাগ করেছে। তুই ওর সাথে কথা বলিস না? কি বলবো, ও ফোন তুলছে না। ওরা দুজনে যখন কথা বলছিল নীরব তখন রুমে ঢুকে আর নীরবকে দেখে রাবেয়া জিজ্ঞেস করে, ভালো আছেন ভাইয়া? ওই চলে যাচ্ছে। ভাইয়া, আপনার একটু পারমিশন দরকার ছিল। কোন ব্যাপারে? আমার ভাইয়ার বিয়ে। আমি সাথীকে বলেছিলাম, কিন্তু হঠাৎ করে ওর বিয়ে হয়ে গেল। এবার তো আপনার অনুমতি ছাড়াও কোথাও যেতে পারবে না। তাই বলছিলাম, আপনি যদি অনুমতি দেন
তাহলে সাথীকে আমি আমার সাথে নিয়ে যেতাম। আমি আজকে বিকেলে আমাদের গ্রামের বাড়ি চলে যাচ্ছি, কালকে আমার ভাইয়ের বিয়ে। রাবেয়ার কথা শুনে নীরব বলল, শুধু বান্ধবীকে নিয়ে যাবে, আমাকে বলবে না? যতই হোক তোমার বান্ধবী এখন ম্যারিড আর আমি ওর হাজব্যান্ড, আমাকে নিমন্ত্রণ করা দরকার। নীরবের কথা শুনে রাবেয়া হাসতে হাসতে বলল, সরি ভাইয়া, আপনি যাবেন আমি ভাবতেও পারছি না। আমি ভেবেছিলাম আমরা গরিব, হয়তো আপনি যাবেন না, তাই সাহস হয়নি আপনাকে বলার। তবে শুনে খুব ভালো লাগছে আপনি যাবেন জেনে। ঠিক আছে, কালকে আমি সাথীকে নিয়ে তোমাদের গ্রামের বাড়ি যাব। আর সাথী তো ঠিকানা জানে, তাহলে অসুবিধা হবে না। ঠিক আছে ভাইয়া, এখন আমি আসছি। কাল কিন্তু অবশ্যই আপনি যাচ্ছেন, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। সাথী আসছি রে, ভালো থাকবি। আর কালকে ওই মেরুন রঙের শাড়িটা পরে যাবি, ওইটা তোকে খুব সুন্দর মানাবে। আর তুই তো ভাইয়া বিয়ের জন্য ওই শাড়িটা পরে কিনেছিস। সাথী কোনো কথা বলে না। রাবেয়া বুঝতে পারে সে আসছি বলে সেখান থেকে চলে যায়। রাবেয়া চলে যায় রাতে নীরব সাথীকে বলে, মনে হচ্ছে বান্ধবীকে সব বলে দিয়েছো। বিশ্বাস করুন, আমি কিছু বলিনি। নাহিদকে? হঠাৎ নীরব নাহিদের বিয়েতে সাথীকে জিজ্ঞাসা করবে, সাথী সেটা ভাবতেও পারেনি। তাই সে একটু চমকে যায়। সে কোনো কথা বলছে না দেখে নীরব ঝাঁঝালে সুরে বলল, আমি কিছু জিজ্ঞাসা করছি, উত্তর দিতে পারছো না? এদিকে বান্ধবীর সাথে মিতুর সাথে বেশ তো হেসে কথা বলছো। আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম সেই ভাড়াটিয়া ছেলে নাহিদ। কতদিন সম্পর্ক ওর সাথে তোমার? নীরবের কথা শুনে সাথী বিরক্ত হয় আর সে বলে, দেখুন, আমাকে না ভালোবাসলে অসুবিধা নেই, কিন্তু আমাকে কখনো সন্দেহ করবেন না। নাহিদ ভাইয়ের সাথে আমার কখনো কোনো সম্পর্ক নেই। শুধু নাহিদ ভাইয়া কেন, আজ পর্যন্ত কোনো ছেলের সাথেই আমি কোনো রিলেশন করিনি। আমি গরিবের মেয়ে, ওসব নিয়ে ভাবার সময় আমার নেই। কিন্তু আমি তো বাইরে থেকে সব শুনতে পেলাম, রাবিয়া তোমাকে বলছে তোর বিয়ে হয়ে গেছে শুনে নাহিদ ভাইয়া কষ্ট পেয়েছে। তার জন্য আমি কি করব? আমি তার সাথে কখনো কথা বলিনি। তার মনে যদি আমার প্রতি কিছু থেকে থাকে, সেখানে আমার দোষ কোথায়? আমি কখনো নাহিদ ভাইয়াকে ওই চোখে দেখিনি। তোমাদের মেয়ে ছেলে যাত্রা স্বার্থপর, তোমাদের যে কতগুলো রূপ তার ঠিক নেই। তবে আমি তদন্ত করছি, যদি কিছু শুনতে পাই আমি কিন্তু তোমায় ছাড়বো না। তোমার উপর এমনিতেই আমার রাগ আছে, তুমি আমার অনেক ক্ষতি করেছো, তোমাকে অনেক শাস্তি দেবো আমি, যা তুমি কল্পনা করতে পারো না। নীরবের কথা সাথী কিছু বুঝতে পারে না। সে একটু অবাক হয়ে নীরবকে জিজ্ঞেস করে, আমি ঠিক বুঝলাম না আপনার কথা। আমি আপনার ক্ষতি করেছি? আমি তো আগে কখনো আপনাকে দেখিনি। আর কিছুদিন অপেক্ষা করো, সব তুমি জানতে পারবে। আর একদম আমার মুখের উপর কথা বলবে না, আমি তর্ক করা পছন্দ করি না। যদি কিছু সত্যি হয়, তোমার যে কী শাস্তি হবে তুমি নিজেই জানো না। রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। মিতু রুমে একদম যাবে না, এখানেই শোবে। আজকে সোফাটা রুম থেকে বের করে দিয়েছি, তুমি মেঝেতে শুয়ে থাকবে। কথাটা বলে নীরব খাটে গিয়ে শুয়ে পড়ে। সাথী একটা শাড়ি বিছিয়ে মেঝেতে শুয়ে পড়ে। রাতের বেলা তার খুব ঠান্ডা লাগে। সে কি করবে, নিজের কাপড়টা গায়ে দিয়ে কোনোভাবে শুয়ে থাকে, কিন্তু তার ঘুম আসে না। সে এপাশ ওপাশ করতে থাকে। ভোরের দিকে ঘুমিয়ে পড়ে আর সকালবেলা উঠে দেখে তার গায়ে কম্বল চাপা দেওয়া। সে একটু অবাক হয়, কে তার গায়ে কম্বল দিল। সে কিছুক্ষণ বসে চিন্তা করলো। তারপর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে যায়, সবার জন্য চা করে। তার শ্বশুরের রুমে দিতে গেলে শ্বশুর জাকির চৌধুরী সাথীকে বলে, বৌমা, নীরব উঠলে ওকে একটু আমার রুমে পাঠিয়ে দিও। আর শোনো, তোমার লাগেজ গুছিয়ে নাও। সাথী শ্বশুরের কথা বুঝতে না পেরে জিজ্ঞেস করে, বাবা, আপনার কথা ঠিক বুঝলাম না। কেন লাগেজ গোছাতে বলছেন? তোমরা দুজনে গোয়া যাবে, ওইখানে আমার এক বন্ধু আছে, সব ব্যবস্থা করে রাখবে। নীরব অনেকবার গিয়েছিল, এবার তোমাকে নিয়ে যাবে। শ্বশুর জাকির চৌধুরী কথা শুনে সাথী বলল, কিন্তু বাবা। সাথীকে কথা শেষ করতে দিল না জাকির চৌধুরী, তার আগেই বলে ওঠে, কোনো কিন্তু নয় মা, তুমি নীরবকে পাঠিয়ে দাও, আমি ওর সাথে কথা বলবো। আর তুমি নীরবের থেকে কখনো দূরে থাকবে না। ও যতই তোমাকে বকবে তুমি সহ্য করবে আর ওর কাছাকাছি থাকবে।
দেখবে এক সময় সব ঠিক হয়ে গেছে। তুমি আমায় কথা দাও মা, তুমি কখনো নীরবের থেকে দূরে যাবে না। শ্বশুরের কথায় সাথী হেসে ফেলে আর বলে, আমি চেষ্টা করব বাবা আপনার ছেলের মনের মতো হওয়ার। সাথী রুমে এসে নীরবকে বলে। বাবা আপনাকে ডাকছে। সাথীর কথায় নীরব বলে, নিশ্চয়ই আমার নিয়ে বাবার কাছে কিছু অভিযোগ করেছো? কিসব উল্টোপাল্টা কথা বলছেন? আমি কেন আপনার নিয়ে বাবাকে বলবো? আমি বাবার রুমে চা দিতে গিয়েছিলাম, বাবা বলল আপনাকে ডেকে দিতে, তাই আমি ডাকলাম। কথাটা বলে সাথী সেখান থেকে চলে যায়। নীরব বাবার রুমে যায়। বাবা দুটো ফ্লাইটের টিকিট নিয়ে নীরবকে বলে, এই দুটি গোয়া যাবার টিকিট। পরশু তোমরা গোয়া যাচ্ছ 1 সপ্তাহের জন্য, সাথী তোমার সাথে যাবে। আমি আমার বন্ধু ইমরানকে সব বলে রেখেছি, ও সব ব্যবস্থা করে রাখবে। এখানকার কাজকর্ম 1 সপ্তাহের জন্য ম্যানেজারকে দায়িত্ব দিয়ে যাও। বাবার কথায় রেগে গিয়ে নীরব বলে, বাবা, পরশুদিন এক বিদেশি ক্লায়েন্ট আসছে। আমাদের কোম্পানির সাথে কিছু ডিল আছে, সেগুলো ফাইনাল করার জন্য আমি পরশু যেতে পারবো না। আমি আপাতত টিকিটগুলো বাতিল করে দিচ্ছি, তবে পরে একদিন তোমার বৌমাকে নিয়ে আমি অবশ্যই যাব, ইনশাল্লাহ। সেটা কবে হবে? আমার জীবন দশায় আমি দেখতে পাবো তো? নীরব কিছু না বলে সেখান থেকে চলে আসে। রুমে এসে সাথীকে বলে, তোমার বান্ধবীর ভাইয়ের আজকে বিয়ে তো, তুমি রেডি হয়ে থাকবে। আমি সন্ধ্যের মধ্যে ফিরে তোমাকে নিয়ে যাব। এখান থেকে 6টায় বেরোলে 9টার মধ্যে আমরা ওখানে পৌঁছে যাব। এদিকে সাথী রাবেয়ার ভাইয়ার বিয়েতে যাবে বলে মিতুর রুমে যায়। দেখে মিতু হেসে হেসে কার সাথে কথা বলছে সাথী বলে, মিতু আপু কি করছো? মিতু তখন ওর বয়ফ্রেন্ড তন্ময়ের সাথে ফোনে কথা বলছিল। ভাবিটাকে ফোনটা কেটে দেয় আর সাথীকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ ভাবি, কি বলছিলে? কি যেন বলে ডাকছিলে? জানু রাখছি। এই জানু কে গো? প্রেম করছো? সাথীর কথা শুনে মিতু হাসতে হাসতে বলল, যদি বলি তুমি ভাইয়াকে বলবে না তো? তোমার ভাইয়া জানে না? ওরে বাপরে, ভাইয়া জানলে আমাকে কাঁচা চিবিয়ে খাবে। ভাইয়া তন্ময়কে সহ্যই করতে পারে না। ছেলেটার নাম বুঝি তন্ময়? হুম। বাবা মা জানে? না, জানে না, শুধু ছোট ভাইয়া জানে। কিন্তু ও তো এখানে থাকে না, 2 বছর পর এখানে ফিরবে। জানো ভাবি, ছেলেটা আমাদের রিলেটিভ। সেদিন তুমি আমার সাথে ফুপির বাড়ি গিয়েছিলে। ফুপির বড় ভাসুরের ছেলে, ও ব্যাংকে চাকরি করে। ভাইয়ার সাথে কি ব্যাপারে ওর ঝামেলা হয়েছিল, সেই জন্য ভাইয়া ওকে সহ্য করতে পারে না। ভাইয়া আমাকে বলেছে আমি যদি ফুপির বাড়িতে যাই ওর সাথে যেন কথা না বলি। এবার যদিও ওর সাথে আমার দেখা হয়নি, পরে ফোন করেছিল। ভাইয়ার বিয়ে হয়ে গেছে শুনে খুব খুশি হয়েছে। ও তোমাকে দেখতে চেয়েছে, তুমি যাবে আমার সাথে? ও বলছিল। তোমার ভাইয়া যদি বকে? ভাইয়া জানতে পারবে না, আমি কাউকেই বলবো না, শুধু তুমি আর আমি যাব। আমি ওকে ফোন করে দেব, ও সেখানে চলে আসবে। তুমি কিন্তু কাউকে কিছুই বলবে না। বাড়িতে যখন সবার মত নেই তখন তোমার একটু ভাবা উচিত ছিল আপু। বাবা মাকে রাজি করানোর দায়িত্ব আমার, কিন্তু বড় ভাইয়া ওই একমাত্র অশান্তি করবে। ওই দায়িত্বটা তোমাকে নিতে হবে। যেভাবেই হোক ভাইয়াকে বোঝাতে হবে তন্ময়কে ছাড়া আমি থাকতে পারবো না। আমি ওকে খুব ভালোবাসি। আপু তুমি কিছু মনে করো না, আমি তোমার জন্য কিছু করতে পারবো না। তুমি তো জানো তোমার বড় ভাইয়া আমাকে পছন্দ করে না। মাত্র 1.5 বছর তোমাদের এই সংসারে থাকবো, তার মধ্যে 6 মাস তো হয়ে গেছে। আবার আমি যদি তোমার জন্য সুপারিশ করি তাহলে আমাকে মোটেই দেখতে পারবে না। আমার তো মনে হয় না আর 1 বছরের মধ্যে আমি তোমার ভাইয়ার মন জয় করতে পারবো। তুমি পারবে ভাবি, আমার বিশ্বাস আছে। ভাইয়া একদিন সব ভুলে তোমাকে আপন করে নেবে, আর দেখবে ভাইয়া তোমাকে খুব ভালোবাসবে। ভাইয়া এমনিতে খুব ভালো, যদিও কখনো কাউকে ভালোবাসে তার জন্য জীবন পর্যন্ত দিতে পারে, আর কাউকে যদিও সহ্য করতে না পারে তাকে কখনোই মেনে নিতে পারে না।
একটা সময় তন্ময়ের সাথে ওর ভালো সম্পর্ক ছিল, কিন্তু ব্যাংকের লোনের ব্যাপারে ওদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, আর সেই থেকে ভাইয়া তন্ময়কে সহ্য করতে পারে না। তবে আমার বিশ্বাস আছে ভাইয়া একদিন তন্ময়কে বুঝবে। তা ভাবি, তুমি আমার কাছে এসেছো কেন? কিছু দরকার আছে? সেদিন আমার বান্ধবী রাবিয়া এসেছিল, তুমি তো দেখেছো তাকে। ওর ভাইয়ের বিয়ে আজকে অনুষ্ঠান, তোমার ভাইয়াকে বলেছে, তোমার ভাইয়া রাজি হয়েছে, আমাকে নিয়ে যাবে বলেছে। যাবার সময় আমাকে বলে গেছে আমি যেন রেডি হয়ে থাকি। সাথীর কথা শুনে মিতু বলল, তাই ভাবি, তাহলে আমার ভাইয়ার মনে আস্তে আস্তে ঠিক হচ্ছে। তুমি চিন্তা করবে না, আমি তোমাকে খুব সুন্দর করে সাজিয়ে দেব, যাতে ভাইয়ার তোমার থেকে চৌকি ফেরাতে না পারে। মিতু সাথীকে খুব সুন্দর সাজিয়ে দেয়। এদিকে নীরব সেদিন অফিসের খুব কাজের চাপ থাকে, সে ভুলে যায় সাথীকে নিয়ে যাওয়ার কথা। এদিকে সাথী অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। রাত 11টার উপরে বসে আছে খাটের উপরে, হাতটা দিয়ে, আর তার আঁচলটা বুকের উপর থেকে সরে গেছে, আর সেটা মেঝেতে লুটোছে। এক মিনিটের জন্য সাথীর রূপ দেখে নীরব স্তব্ধ হয়ে যায়। তার ভেতরে পুরুষটা জেগে ওঠে, তবু নিজেকে কন্ট্রোল করে নেয়, আর সাথীকে গালে সপাটে একটা চড় বসিয়ে দেয়। আকস্মিক গালের উপর আঘাত লাগায় সাথীর ঘুম ভেঙে যায়। সে নীরবের দিকে তাকিয়ে থাকে। নীরব দাঁত কটমট করে ঝাঁঝালো স্বরে বলে, তুই কি বাজারের মেয়ে? এইভাবে পুরুষকে শরীর দেখাচ্ছিস? তুই যদি আমাকে আকর্ষণ করার চেষ্টা করিস, আমি কিন্তু তোর ফাঁদে পা দেব না। তোকে আমি কষ্ট দেব, আর তোকে তিল তিল করে মারব। এই 1.5 বছরে তোকে এত কষ্ট দেব তুই যা কল্পনা করতে পারবি না। আমাকে বিয়ে করার শাস্তি তখন তুই বুঝবি। নীরবের কথা শুনে সাথীর চোখে জল এসে যায়। সে কাঁদতে কাঁদতে বলে, আপনি এভাবে কথা বলছেন কেন? আমি কি করেছি? আগে শাড়ির আঁচল ঠিক কর, তারপর বলছি। নীরবের কথায় সাথী নিজের দিকে তাকিয়ে দেখে তার আঁচলটা নিচে পড়ে আছে, আর ব্লাউজটা সব দেখা যাচ্ছে। সাথী তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে নেয় আর বলে, সরি, ভুল হয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই হয়তো এরকম হয়েছে। আমাকে ক্ষমা করে দিন, আর কখনো ভুল হবে না। তুই এত সেজেছিস, কোন নাগরের সাথে দেখা করতে গিয়েছিলিস? ও তো নাহিদ ভাই নাকি কে আছে? কী সব উল্টাপাল্টা কথা বলছেন? আপনি তো আমাকে রেডি থাকতে বলছেন। আমার বান্ধবী রাবিয়ার ভাইয়ের বিয়ের দাওয়াত দিছিল, আপনাকে তো দাওয়াত করেছে, আপনি তো আমাকে রেডি হয়ে থাকতে বলেছিলেন। আজ নীরব অফিসে একটু কাজের চাপ ছিল, তাই সে ভুলে গিয়েছিল। সাথীকে সন্দেহ করছিল, কিন্তু সাথীর কথায় তার সব মনে পড়ে যায়। সে কিছু না বলে ড্রেস চেঞ্জ করে নিজের জায়গায় ঘুমিয়ে পড়ে। সাথী কাঁদতে কাঁদতে বাথরুমে ঢোকে। তারপরের দিন সকালবেলা মিতু সাথীকে বলে, ভাবি, তোমরা কালকে কত রাতে ফিরেছো? সাথী কোনো কথা না বলে খাবার পরিবেশন করতে থাকে। কিছুক্ষণ পর নীরব খাবার টেবিলে আসে। নীরবের মা সুলতানা বেগম সাথীকে বলে, বৌমা, তোমার গালে কিসের দাগ? মায়ের কথায় নীরব সাথীর দিকে তাকায়, দেখে তার গালে 5টা আঙুলের দাগ বসে গেছে। সাথী বলে, কই মা, গালে আবার কি হবে? কিছু হয়নি তো। আপনারা খাওয়া শুরু করুন, আমি একটু আসছি। ফোনটা উপরে পড়ে আছে, রাবিয়া ফোন করার কথা। সাথী চলে গেলে সুলতানা বেগম নীরবকে বলে, তুই যেটা করছিস সেটা ঠিক কাজ করছিস না। এভাবে বৌমার গায়ে হাত তোলা তোর উচিত হয়নি। আর শোন, বৌমা আমাকে কিছু বলেনি, মুখটা দেখলেই আমি বুঝতে পারি। কালকে তুই বলেছিস বৌমাকে নিয়ে ওর বান্ধবীর বাড়িতে যাবে। ও খুব খুশি ছিল, সারা বিকাল আমার সাথে কত মজা করেছে। মিতু ওকে সাজিয়ে দিয়েছিল, ও অপেক্ষা করে ঘুমিয়ে পড়েছিল। আমি রাতে পানি খাইতে উঠেছিলাম, তোদের রুম থেকে তোর গলা পাচ্ছিলাম, তাই আমি সব শুনতে ফেলি। এতে বৌমার কোনো দোষ নেই। তুই আর ওর গায়ে হাত তুলবি না। আমি তোকে মানুষ করতে পারিনি, একটা জানোয়ার গর্ভে ধরেছি। আমার খুব আফসোস হয় ওই নিষ্পাপ মেয়েটার জন্য। আমি ভুল করেছি, তুই ওকে ডিভোর্স দিয়ে দে, আর অপেক্ষা করতে হবে না।
আর তার আগেই দিয়ে দে, তা না হলে ওই মেয়েটাকে তুই মেরে ফেলবি। দেখতে দেখতে 1 বছর ওদের বিয়ে হয়ে যায়। নীরবের অত্যাচার তবু কমে না। ওর সাথীকে নানান বাহানায় অত্যাচার করে। নীরবের বাবা জাকির চৌধুরী নীরবকে বলে, নীরব, কালকে আমি আর তোর মা গ্রামের বাড়ি যাব, ওইখানে 1 সপ্তাহ থাকবো। তুই এদিকে খেয়াল রাখবি। তোর বোন মিতু যাবে না, মিতু সাথী, ওদেরকে একটু দেখবি। কালকে সুমন ফোন করেছিল, ওর সামনের মাসে আসতে পারে। MBA কমপ্লিট হয়ে যাচ্ছে, ব্যাঙ্গালোরে একটা জব পেয়ে গেছে, তার আগে এখানে ঘুরে যেতে চাই। বাবার কথায় নীরব বলল, হঠাৎ আবার তোমাদের গ্রামের বাড়ি যাওয়ার শখ হলো কেন? ছেলের কথায় সুলতানা বেগম বলল, তো দাদি শরীর খারাপ কদিন ধরে ফোন করেছে, যাবার কথা বলছে। তুই তো বাড়ির বড় ছেলে, বড় নাতি, তো তোর উচিত দাদিকে গিয়ে একবার দেখে আসার। কোনোদিন তো খবর নিসনি দাদি কেমন আছে। তারপর একটা জমি বিক্রির কথা চলছে, তোর চাচাও ফোন করেছিল, তোর বাবার যাওয়াটা জরুরি। আর তুই জানিস তোর বাবার শরীর ভালো না, সে কারণেই আমি তোর বাবার সাথে যাচ্ছি। ওই বুড়ির কথা ছাড়ো। ওই বুড়ি মাসে 5 বার হার্ট অ্যাটাক করে। আমার ওখানে যাওয়ার টাইম নেই, তুমি দাদিকে এবার এখানে নিয়ে চলে আসবে। তো দাদি শহরে আসতে চায় না, তার স্বামীর ভিটিতেই সে থাকতে চায়। আমরাও ভাবছি সুমনের এবার বিয়ে দিয়ে দেব, ও তো ভালো চাকরি পেয়ে গেছে, আর চিন্তা নেই। মিতুর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ওর বিয়ে দিয়ে দেব। আমরাও গ্রামের বাড়ি চলে যাব, শেষ জীবনটা ওখানেই থাকবো। এখানে অনেক পরিচিত লোক আছে, মনের কথা বলতে পারবো। আর কি হবে, আমাদের ভাগ্যটাই খারাপ। ভেবেছিলাম বাড়ির বড় বউ আমাদের একটা নাতি নাতনি উপহার দেবে, কিন্তু তুই যে বিয়ে করেছিস, এখানে আশা করা বোকামি। তাই আমি আর দেরি করতে চাই না, সুমন আর মিতুর একসাথে বিয়ে দেব। আজকে মিতু তন্ময়কে ফোন করে আর বলে, হ্যালো তন্ময়, ব্যস্ত আছো? ব্যস্ত থাকলে তোমার জন্য সব সময় ফ্রি থাকি, বলো কি বলবে। বাবা মা বাড়িতে নেই, ওরা গ্রামের বাড়িতে গেছে। ভাইয়া কালকে 2 দিনের জন্য জামশেদপুরে যাচ্ছে। আমি কালকে ভাবিকে নিয়ে তোমার সাথে দেখা করব। এখনো ভাবির সাথে কথা বলিনি, তবে ভাবিকে রাজি করিয়ে নেব। তুমি শিয়ালদাহ চলে আসবে। শিয়ালদা গিয়ে কি করব? এখান থেকেই আমরা যাব। কোথায়? বকখালি খুব সকালে যাব, রাতে ফিরে আসব। ট্রেনে যাব না প্রাইভেট গাড়ি ভাড়া নেব? তোমার তো গাড়ি আছে, তুমি তো চালাতে জানো, ওটা করেই যাব। ঠিক আছে। তন্ময় সাথী কথা বলে মিতু সাথীর কাছে আসে। সাথী তখন রান্নাঘরে কাজ করছিল। মিতু পিছন থেকে সাথীকে জড়িয়ে ধরে আর বলে, আমার মিষ্টি ভাবি কি করছে? কি করব মিষ্টি ননদানি, কাজ করছি। কেন, কিছু বলবে মিতুরানি? হ্যাঁ গো ভাবি, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। বলে ফেলো। কালকে ভাইয়া 2 দিনের জন্য জামশেদপুর যাচ্ছে। ভাই তার বন্ধুকে ফোন করে বলেছিল, আমি সব শুনে নিয়েছি। তাই নাকি? আমি তো জানি না। কি করে জানবে, ভাইয়া তোমাকে বলে নাকি? জানো ভাবি, আমি ভাবছিলাম এই সুযোগে তন্ময়ের সাথে তোমার আলাপ করিয়ে দেব। তন্ময়কে বলেছি, ও রাজি আছে। ভাইয়া কালকে গেলে আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব। তন্ময়ের গাড়ি আছে, ওতে করে আমরা বকখালি যাব। আমরা আবার রাতে ফিরে আসব। মিতুর কথা শুনে সাথীর কাজ করা বন্ধ হয়ে যায়। সে মিতুকে বলে, বকখালি সে তো অনেক দূর। কত আর দূর, গাড়ি করে গেলে এখান থেকে 3 ঘন্টা সময় লাগবে। ওখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে কোনো হোটেলে লাঞ্চ করে নেব, তারপর সন্ধ্যার আগে ফিরে আসবো। তুমি আর না বলো না আর সুযোগ আসবে না। বাবা মা বাড়িতে নেই, ভাইয়া থাকবে না। প্লিজ ভাবি, আর না করো না। সমুদ্র এলাকা তোমার ভালো লাগবে। তুমি তো কোথাও যাও না, সেই তো বাড়িতেই পড়ে আছো। প্লিজ ভাবি, তন্ময় তোমাকে দেখতে চেয়েছে। আর দেখে কি করবে? আর তো মাত্র কিছুদিনের অতিথি আমি তোমাদের বাড়িতে। ওসব কথা ছাড়ো ভাবি। তারপর মিতুর কথাগুলো কিছুক্ষণ চিন্তা করে সাথী বলল,
ঠিক আছে যাব, কিন্তু সন্ধ্যার আগে ফিরে আসবো, তা না হলে তোমার ভাইয়া জেনে গেলে কি হবে বুঝতে পারছো তো? শুধু তুমি আর আমি ছাড়া কেউ কিছু জানবে না। খুব সকালে নীরব বেরিয়ে যায়। তারপরে মিতু আর সাথী তন্ময়ের সাথে বকখালি যায়। ওরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে, একটা হোটেলে ওঠে। আবার সেই হোটেলে নীরব তার বিজনেস পার্টনারদের সাথে সেই হোটেলে ওঠে। তার চোখ পড়ে যায় সাথীর দিকে। সাথী তন্ময় মিতুকে তখন খুব হাসছে। নীরব তার বিজনেস পার্টনারকে অপেক্ষা করতে বলে, মিতুকে ফোন করে। মিতু তখন তন্ময়ের সাথে কথা বলতে ব্যস্ত, ফোন তোলে না। নীরব আবার ফোন করে, কারণ সে সাথীর ফোন নাম্বার জানে না। নীরব 5 বার ফোন করার পর মিতু ফোন তোলে। ফোনে তো বড় ভাইয়ের নাম দেখে মিতুর বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সে কাঁপা কাঁপা হাতে ফোন ধরে আর বলে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি করছিস? কি করব, ছাদের উপরে ফুল গাছে জল দিচ্ছি। অনেকদিন জল দেওয়া হয়নি, তাই গাছগুলো শুকিয়ে গেছে। কত সুন্দর লাগছে, কত সুন্দর গাছগুলোতে ফুল ধরে, কত সুন্দর গাছগুলোতে ফুলের কুঁড়ি ধরেছে। দুপুরে খাওয়া দাওয়া করে তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম। এই বিকেলে উঠে ছাদে এসে একটু জল দিচ্ছি। তোর ভাবি কোথায়? ভাবি আমার সাথে ছাদে আছে, তুমি কথা বলবে? হুম। মিতু সাথীকে ফোনটা দেয়। সাথী কথা বলে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আমি 1 ঘন্টার মধ্যে বাইরে যাচ্ছি, তুমি একটু বিরিয়ানি বানাও। নীরবের কথার সাথে ভয় পেয়ে যায়। সে আমতা আমতা করে বলে, আপনি তো জামশেদপুর গেছেন, কি করে 1 ঘন্টার মধ্যে আসবেন? একটু পিছন দিকে তাকাও, তাহলে দেখতে পাবে আমি কোথায় আছি। সাথী ভয় পেয়ে পিছনের দিকে তাকাতেই দেখে নীরব আসছে। সাথী উঠে পড়ে। নীরবকে দেখে মিতু তন্ময় উঠে পড়ে। নীরব কিছু না বলে সাথী আর মিতুর হাত দুটো ধরে তন্ময়কে উদ্দেশ্য করে বলে, তোর সাথে আমি পরে কথা বলবো। কথাটা বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে নীরব সাথী ও মিতুকে গাড়িতে তোলে। বাড়িতে এসে মিতুকে নিজের রুমে দিয়ে আসে আর বলে, তোর সাথে আমি কালকে কথা বলবো। নীরবের কথা শুনে মিতু বলে, ভাইয়া, ভাবির কোনো দোষ নেই, ভাবিকে কিছু বলবে না। আমি জোর করে ভাবিকে নিয়ে গেছি তন্ময়ের সাথে দেখা করবে বলে। নীরব মিতুর কোনো কথা শুনে না। সে সাথীর চুলের মুঠি ছাদে নিয়ে যায় আর সাজরে ধাক্কা মেরে তাকে ফেলে দেয়। ছাদে ফুলের টব ছিল, সেখানে সাথীর মাথাটা লেগে যায়। সে মাগো বলে চিৎকার করে ওঠে। নীরব বলে, সারা রাত এই ছাদে তুই থাকবি? কথাটা বলে নীরব নিচে চলে আসে। সাথী কান্না করতে থাকে, কিন্তু তার কান্না কেউ শুনতে পায় না। সকালবেলা নীরবের ঘুম ভাঙলে সে দেখে আকাশে কালো মেঘ প্রবল বর্ষণ হচ্ছে। নীরবের মনে পড়ে যায় সাথীকে সে ছাদে আটকে রেখে এসেছে। সে তখন ছাদে ছুটে যায়, দরজা খুলতে দেখে সাথী কাঁপছে আর বিড়বিড় করে বলছে, আমি এই বাড়ি থেকে চলে যাব আর আপনার জীবনে আসবো না। আমি কিছু করিনি, আপনি বিশ্বাস করুন। নীরব আর কোনো উপায় না পেয়ে সাথীকে কোলে তুলে নেয়। তারপর নিজের রুমে নিয়ে আসে। মিতুকে তার রুমে ডাকতে যায় সাথীর পোশাক চেঞ্জ করার জন্য, কিন্তু মিতুকে রুমে দেখতে পায় না। না বাড়ির কোনো কাজের মহিলা সদস্য আছে। নীরবের খুব রাগ ধরে। সে তার কোনো উপায় না পেয়ে সাথীর শরীর থেকে একটার পর একটা পোশাক খুলতে থাকে। সাথীকে অন্য পোশাক পরিয়ে নিজের বিছানায় শুইয়ে দেয়, কম্বল চাপা দিয়ে দেয়। তাতেও সাথীর কাঁপুনি থামে না। নীরব নিজের রুম থেকে লেপ কম্বল চাপা দেয়, তাতেও সাথীর কাঁপুনি থামে না। নীরব ভয় পেয়ে যায়। সে তার বন্ধু রাজকে ফোন করে, রাজ নীরবের বাল্য বন্ধু, আবার ডক্টর ওয়াসিম আহমেদের একমাত্র সন্তান। রাজ একজন জেনারেল ফিজিওশিয়ান। হঠাৎ নীরবের ফোন পেয়ে রাজ বলে, রাজ, হ্যালো নীরব, কি হয়েছে রে? এ সকালে ফোন করেছিস? কি আর বলবো, বাড়িতে খুব বিপদ।
এরপর নীরব তার বন্ধু রাজকে সমস্ত ঘটনা খুলে বলে। সেসব শুনে বলে, ছি নীরব, সাথের সাথে এমন ব্যবহার করা তোর ঠিক হয়নি। আমি মাথা ঠিক রাখতে পারিনি। তুই তো জানিস আমি তন্ময়কে সহ্য করতে পারি না। আবার যখন দেখি তন্ময়ের সাথে সাথী হেসে হেসে কথা বলছে, তখন আমার মেজাজ গরম হয়ে যায়। আমি আগে পরে না ভেবে ওদের দুজনকে ওখান থেকে নিয়ে আসি। আমি মিতুকে রুমে দেখতে পাচ্ছি না, ও কোথায় গেছে আমি জানি না। আমি সারা বাড়ি খুঁজেছি, আর সাথী তো এই অবস্থা। আমি কি করব তুই বল? আমার জামশেদপুর যাওয়ার কথা ছিল, কিন্তু আমার বিজনেস পার্টনার ও বকখালিতে একটা হোটেল করার কথা ভাবছে, সেজন্য আমাকে ওখানেই ডেকেছিল। আমি ওখানে গিয়ে ওর সাথে যখন মিটিং চলছে, ঠিক তখনই ওদের দুজনকে তন্ময়ের সাথে দেখি। আর খুব রাগ ধরে। মাথা ঠিক ছিল না রে। তুই একবার আয় আমাদের বাড়িতে, সাথীকে দেখতে হবে, ও প্রচুর কাঁপছে। আমি অনেক কম্বল লেপ চাপা দিয়েছি, তবু কাঁপুনি থামছে না। নীরবের সব কথা শুনে রাজ বলল, দেখ নীরব, বাইরে বৃষ্টি পড়ছে, আমি কি করব কিছু বুঝতে পারছি না। তবে সাথীকে আমি খুব ভালোবাসি। ও আমার ছোট বোনের মতো। ওকে আমি অনেক দিন থেকেই চিনি। আমি বন্ধুর জন্য না হয় যদি আমি যাই, আমার ছোট বোনের জন্য যাব। আমি এক্ষুনি আসছি। কিছুক্ষণের মধ্যে রাজ নীরবদের বাড়িতে চলে আসে। সাথীকে দেখে রাজের খুব কষ্ট হয়। সে একটা ইঞ্জেকশন দেয় আর নীরবকে বলে, দেখ নীরব, আমি সাথীকে ইনজেকশন দিয়েছি। কিছুক্ষণের মধ্যে আশা করি সাথী ঠিক হয়ে যাবে। আমি এখানে ওয়েট করছি। কিন্তু প্রায় আধা ঘন্টা হয়ে যায়, সাথীর কাঁপুনি থামে না। নীরব এবার ভয় পেয়ে যায়। সে রাজকে বলে, তুই তো বললি আধা ঘন্টার মধ্যে কাঁপুনি কমে যাবে, কিন্তু 1 ঘন্টা হয়ে গেল, সাথীর কাঁপুনি কমছে না। আমার খুব ভয় করছে রাজ। কি হবে মেয়েটার কিছু বুঝতে পারছি না। সারা শরীর তো ঠান্ডা বরফ হয়ে গেছে। নীরব খুব চিন্তায় পড়ে যায়। তখন রাজ নীরবকে বলে, আমি একটা কথা বলবো নীরব, দেখ, আমার ডাক্তারি লাইফে আমি এরকম দেখিনি। ইনজেকশন দেওয়ার পর পর ওর শরীর গরম হচ্ছে না। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, ওয়েদার খুব ঠান্ডা। ওর শরীর এই মুহূর্তে গরম কিছু দরকার। তুই তো সাথীকে বিয়ে করেছিস, যদিও 1.5 বছরের জন্য চুক্তিতে, তার মেয়াদ এখনো শেষ হয়নি। তাই এই মুহূর্তে তোরা স্বামী স্ত্রী অবস্থায় সাথীকে একমাত্র তুই বাঁচাতে পারিস। তুই ওর সাথে ফিজিক্যাল রিলেশন কর, আর কোনো অপশন নেই। ওর শরীরে হিট দরকার। তুই কিছু মনে করিস না, মেয়েটা খুব মিষ্টি। তুই কেন সাথীকে ভালোবাসতে পারছিস না আমি জানি না। সামান্য গাড়ির কাজ ভেঙেছিল, খুন তো করিনি। তুই সেই বিষয়টা নিয়ে বসে আছিস। তুই তোর ইগোর কথা ভুলে যা। আর এই মুহূর্তে তোর একমাত্র কাজ হলো সাথীকে নিজের করে নেওয়া। আমার আর কিছু বলার নেই, আমি এখন আসছি। আর যা বললাম তুই সেটাই কর। ওর শরীর গরম কর। রাজ চলে গেলে নীরব সাথীর দিকে তাকিয়ে থাকে। সাথীর মিষ্টি মুখটার দিকে তাকিয়ে নীরব বলে, সরি সাথী, তুমি ভালো মেয়ে, কিন্তু আমি কেন ভালোবাসতে পারছি না। না, আর তোমাকে কষ্ট দেব না। তোমাকে আজকে আমি নিজের করে নেব, যা হবে হোক, তোমাকে বাঁচাতে হবে। কথাটা বলে নীরব সাথীর বুকের উপর শুয়ে পড়ে। সাথীর গলায় ঘাড়ে কিস করতে থাকে। সাথীর ঠোঁটের উপর নিজের ঠোঁট দিয়ে কিস করতে থাকে। আস্তে আস্তে নীরব সাথীকে নিজের করে নেয়। 1 ঘন্টা পর নীরব সাথীর সাথে সঙ্গমে লিপ্ত হয়। নীরব ওর বুকের ওপর থেকে উঠে যেতে চাইলে সাথী নীরবকে নিজের বুকের ওপর ধরে ফিসফিস করে বলে, আমাকে অনেক আদর করো, খুব কষ্ট হচ্ছে। সাথীর কথা শুনে নীরব তার আদরের পরিমাণ বাড়িয়ে দেয়। তারপর নীরব ঘুমিয়ে পড়ে। নীরবের ঘুম ভাঙে ফোনের রিংটং দেখে। মায়ের ফোন। নীরব মায়ের ফোন রিসিভ করে আর বলে, হ্যালো, আসসালামু আলাইকুম।
মা কেমন আছো? নীরবের কথা ওর মাকে রেগে যায় আর নীরবের মা সুলতানা বেগম বলে, তুই বৌমার সাথে কি করেছিস? বৌমা কেমন আছে? মায়ের কথায় নীরব সাথীর দিকে তাকিয়ে দেখে এলোমেলো অবস্থায় সাথী ঘুমাচ্ছে। সাথীর মায়াবী মুখটা দেখে নীরবের খুব ভালো লাগে। সে মাকে বলে, তোমার বৌমা ভালো আছে, সাথী ঘুমোচ্ছে কেন, কি হয়েছে? মিতু কালকে রাত এখানে এসেছে আর ও কান্নাকাটি করেছে। তুই ওকে খুব বকেছিস আর সাথীকে তুই জোর করে ছাদে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে চলে এসেছিস। মিতু রহিমা খালার সাথে কাল রাতে এখানে চলে এসেছে। মায়ের কথা শুনে নীরব বলে, তুমি জানো ওরা কি করেছে? আমি সব জানি। তন্ময়ের মা কালকে ফোন করেছিল আমাকে। ওদের কোনো সমস্যা নেই মিতুকে বউ করে মেনে নেওয়ার। তন্ময় ভালো চাকরি করে। তোর বাবার আমার সব মত আছে, তুই আপত্তি করবি না। তোর সাথে তন্ময়ের কি হয়েছে সেটা তোদের ব্যাপার। এখানে মিতুর লাইফ শেষ করার কোনো অধিকার নেই। ওরা দুজন দুজনকে ভালোবাসে, ওদেরকে ভালো থাকতে দে। তুই তোরটা নিয়ে ভাব। সাথে যদি কিছু ক্ষতি করিস আমি কিন্তু তোকে ছাড়বো না। আমার ছেলে হলেও তোকে আমি কঠিন শাস্তি দেব। এখন আকাশে বৃষ্টি পড়ছে, আমরা যেতে পারছি না। বৃষ্টি কমলেই আমরা এখান থেকে রওনা হব। আমরা যেন গিয়ে সাথীকে সুস্থ অবস্থায় পাই। মা ফোন কেটে দিলে নীরব সাথীর মুখের দিকে এক পলক তাকায়, তারপর মনে মনে বলে, তোমার বৌমার ভালোই খিদে আছে, শুধু আমি ওকে দূরে সরিয়ে রেখেছি। না, সাথী আর আমি ভুল করব না। এবার তোমাকে অনেক ভালোবাসবো। যেটা আজকে তোমার অজান্তে করলাম, এবার থেকে তোমার সম্মতিতে হবে। দুপুরবেলা সাথীর ঘুম ভাঙে। সাথী দেখে সে রুমে নীরবের বিছানায় শুয়ে আছে। সে তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে পড়ে, তারপর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়। নীরব রুমে এসে সাথীকে দেখতে পায় না। সে সাথীকে ডাকে আর বলে, সাথী তুমি কি বাথরুমে আছো? নীরবের কথা শুনে সাথী কাঁপাকাঁপি কণ্ঠে বলে, হ্যাঁ। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি খাবার আনছি। তোমাকে নিচে নামতে হবে না, আমি উপরে খাবার নিয়ে আসছি। নীরবের কথায় সাথী কিছু বুঝতে পারে না। সে ফ্রেশ হয়ে বাইরে আসতেই দেখে নীরব গরম গরম খিচুড়ি নিয়ে সাথীর সামনে দাঁড়িয়ে আছে। সাথীকে দেখে নীরব বলে, বাইরে ওয়েদারটা খুব ভালো, তাই তো খিচুড়ি করলাম, ভালো লাগবে, খেয়ে নাও। সাথীর খুব খিদে পেয়েছিল, সে না করলো না, খিচুড়িটা খেয়ে নিল। তারপর নীরবকে বলল, খিচুড়িটা কে বানিয়েছে? আমি বানিয়েছি, কেন ভালো হয়নি? হ্যাঁ, ভালো হয়েছে। বাইরে বৃষ্টি পড়ছে, কাজের লোক কেউ আসেনি। রহিমা খালা মিতুকে নিয়ে গ্রামের বাড়িতে গেছে। মা সকালে ফোন করেছিল বৃষ্টি কমলে ওরা চলে আসবে। ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি এখন আসছি। সাথীর এটো প্লেটটা নিয়ে নীরব নিচে চলে যায়। সাথী নীরবের এই পরিবর্তন কিছুটা বুঝতে পারে না। রাতের দিকে নীরবের বাবা ও মা বোন বাড়িতে আসে। নীরবের বাবা মা বাড়িতে এসে সাথীর কাছে যায়, দেখে সাথী নীরবের বিছানায় কম্বল চাপা দিয়ে শুয়ে আছে। নীরবের মা সাথীর কপালে হাত দিয়ে দেখে, সাথে সাথে সাথীর ঘুম ভেঙে যায়। সাথী বলে, মা কখন এলে? কিছুক্ষণ আগে এসেছি। তোমার শরীর ভালো আছে তো? নীরব তোমার সাথে খারাপ কিছু করেনি তো? তোমার শ্বশুর খুব চিন্তা করেছিল, খুব রাগ ধরছিল ছেলেটার উপর। যাকে তুমি ভালো আছো, খুব ভালো লাগলো দেখে। তুমি রেস্ট নাও, আমি এইমাত্র এলাম, আমি চেঞ্জ করে আসছি। মা মিতু কোথায়? মিতু নিজের রুমে আছে, ও পরে কথা বলবে তোমার সাথে। আর ওই বিষয়টি নিয়ে তুমি চিন্তা করো না। তন্ময় খুব ভালো ছেলে, ওর মায়ের সাথে আমার কথা হয়েছে। নীরবটা বদমাইশ, ওর সাথে কি হয়েছে সেই নিয়ে অশান্তি করেছে। আরে তোর সাথে যাই হোক সেটা তোর পার্সোনাল ব্যাপার, তার জন্য বোনের জীবন নষ্ট করবে কেন? ওরা দুজন দুজনকে পছন্দ করে, এখানে ওর আপত্তি কিসের? মাথার উপর তোর বাবা আছে, তোকে এইসব নিয়ে মাথা ঘামাতে হবে না। তখন পাশে দাঁড়িয়ে থাকা নীরব বলে, কিন্তু মা, কথাটা শেষ করতে দিল না। তার আগে সুলতানা বেগম বলল, এই বিষয়ে তুই আর কিছু বলবি না, আর সাথীকে তুই আর কিছু বলবি না। আর মাত্র কিছুদিন বাকি আছে, তারপরে তো ডিভোর্স হয়ে যাবে। 1.5 বছরের চুক্তি শেষ হয়ে যাবে। সাথী তোর রুমে আর যাবে না, ও যে কদিন থাকবে মৃত্যুর রুমে থাকবে। কথাটা বলে সুলতানা বেগম চলে যায়।
নীরব তো কি বলবে ভেবে কিছু পায় না। আজ 3 দিন সাথী মিতুর রুমে ঘুমাচ্ছে। এদিকে নীরব সাথীকে কাছে পাবার জন্য ছটফট করছে, মনে মনে বলছে, আমি মনে হয় তোমাকে ভালোবেসে ফেলেছি সাথী, কিন্তু কি করে আমি ভুল সংশোধন করব? আমার নিজের জন্য আমারই সর্বনাশ। তবে যেভাবেই হোক তোমাকে আমি আমার করে নেব। ভাবি কোথায় মিতু? কেন? সেদিন ঘটনার জন্য ভাবিকে সরি বলতাম। ভাবির কোনো দোষ ছিল না। আমাদের জন্য ভাবিকে কত কষ্ট পেতে হলো। ওসব ছাড়ো, ভাবি কিছু মনে করে না। ভাবি আসছে। আজকে তন্ময়দের বাড়ি থেকে মিতুকে সবাই দেখতে এসেছে। ওদের বিয়ে ফাইনাল হবে। সেদিনের ঘটনার পর মিতু তার বাবা মাকে সব বলে দেয়। মিতুর বাবা মা তন্ময়ের বাবা মার সাথে কথা বলে, তারাও রাজি হয়ে যায় বিয়েতে। সাথী রুমে এলে তন্ময় সাথীকে বলে, সরি ভাবি। কোন বিষয়ে সরি বলছেন? সেদিন ঘটনার জন্য। আমি সব ভুলে গেছি, আপনিও ভুলে যান। আর সব কিছু ভুলে আমার এই মিষ্টি ননদটাকে আপন করে নিন। আপন তো অনেক দিন আগেই করে নিয়েছি। ভাবি, একটা কথা জানার ছিল। হ্যাঁ বলুন। দেখুন ভাবি, আমি একটা কথা বলছি, কিছু মনে করবেন না। নীরব কিন্তু ছেলেটা খারাপ নয়। ওর একটাই দোষ, ও আমার ব্যাংকে গিয়েছিল লোনের জন্য, কিন্তু কোনো কারণে লোনটা হয়নি। কী কারণে ব্যাংক লোনটি ক্যান্সেল করেছিল আমি বলতে পারবো না। ও আমাকে দায়ী করে বলে আমার জন্য ও লোন পায়নি। পরে নিজের চেষ্টায় ও লোন নিয়ে বিজনেস চালু করে। ওর মধ্যে চেষ্টা আছে আর সবথেকে জেদ আছে, তাই আজকে ও বড় বিজনেসম্যান হতেও পেরেছে। এই শোনো সাথী, নীরবের কথায় সাথী দাঁড়িয়ে পড়ে। নীরব কাছে এসে বলে, আজকে রাতে তুমি আমার রুমে থাকবে। নীরব যখন সাথীকে এই কথাগুলো বলছিল তখন মিতু বলে, ভাবি, মা তোমাকে ডাকছে। সাথী চলে যায়। নীরব কিছু বলতে পারে না। নীরব জানে মিতু এক্ষুনি তার মাকে গিয়ে বলবে, মা আবার তাকে বকাবকি করবে। নীরব এই বাড়িতে একমাত্র তার মাকেই ভয় পায়। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। সবাই সকালবেলা নাস্তা খাচ্ছিল, হঠাৎ সাথীর গা গোলায় আর তার বমি পায়। সে ছুটে বমি করতে যায়। সেটা দেখে নীরব মজা করে বলে, কদিন পর বাড়ি ছেড়ে চলে যাবে, শাশুড়ি ভালো মন্দ খাওয়াচ্ছে, সেজন্য হয়তো বমি করছে। নীরবের কথা শেষ হওয়ার আগেই সাথে সাথে সাথী মাথাটা ঘুরে যায়। ওখানে পড়ে যাওয়ার আগেই মিতু ওকে ধরে ফেলে। সুলতানা বেগম বলে, ডাক্তারকে ফোন কর, আমি লক্ষ্য করেছি বৌমা কদিন ধরে কিছু খেতে পারছে না। সেদিন ছাদে গিয়েছিল জামা কাপড় তুলতে, ছাদ থেকে আসার সময় মাথা ঘুরে পড়ে যাচ্ছিল, আবার রহিমাকে ধরে নিয়ে আসে। তাদের কথা শুনে জাকির চৌধুরী বলে, ঠিক আছে, আমি ওয়াসিমকে ফোন করছি, বৌমার প্রেশারটা একটু চেক করে দেখা দরকার। আর আমার সাথে ওয়াসিমের একটু দরকার আছে, আমাদের বাড়িতে আসবে। কিছুক্ষণ পর ওয়াসিম আহমেদ নীরবদের বাড়িতে আসে। সাথীর প্রেশার চেক করে দেখে, তারপর সুলতানা বেগমকে উদ্দেশ্য করে বলে, ভাবি, নীরব কোথায়? নীরব মনে হয় নিচের রুমে আছে। ওকে ডেকে আসুন। কিছুক্ষণের মধ্যেই সুলতানা বেগম নীরবকে ডেকে নিয়ে আসে। নীরব ওয়াসিম আহমেদকে বলে, আঙ্কেল আমাকে ডাকছেন? একদম আমাকে আঙ্কেল বলবি না। তুমি এত বাজে ছেলে, জানলে সাথীর মতো মেয়ের সাথে তোমায় আমি বিয়ে দিতাম না। ডাক্তার আহমেদের কথা নীরব ও সুলতানা বেগম কিছু বুঝতে পারে না। নীরব বলে, আমি কি করেছি? আপনি কেন এই কথা বলছেন? তুমি তো মাত্র 1.5 বছরের চুক্তিতে সাথীকে বিয়ে করেছো, তাহলে সাথীর এই অবস্থা করলে কেন তুমি? জানো সাথী মা হতে যাচ্ছে, আর এই বাচ্চার বাবাকে নিশ্চয়ই বলতে হবে না। নীরব, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। আমি তোমাকে আমার রাজের মতো আমার নিজের সন্তান বলে মনে করি, কিন্তু তুমি কি করলে বলো? আর তো কিছুদিন পর তুমি কি করলে বলো তো? আর তো কিছুদিন পরে তারপর তুমি ওকে ডিভোর্স দিয়ে দেবে। এরপর মেয়েটার কি হবে? আর ওই বাচ্চা, ও কি করবে বাচ্চাকে নিয়ে? ও তো অনাথ মেয়ে, ওর কোথাও যাবার জায়গা নেই। ও কি পরিচয়ে বড় করবে?
লোকে ওর বাচ্চাকে অবৈধ বাচ্চা বলবে। আমি সাথীকে বলবো বাচ্চা নষ্ট করে দিতে। আর আজকে তুমি ওকে ডিভোর্স দেবে। আর তো কদিন, তুমি তার আগে ডিভোর্স করে দাও। কথাটা শুনে উপস্থিত সকলের মাথা ঘুরে যায়। সুলতানা বেগম নীরবের দিকে তাকায়। নীরব মাথা হেড করে থাকে, তার কোনো কথা বলার শক্তি থাকে না। জাকির চৌধুরী ডাক্তার ওয়াসিম আহমেদকে বলে, বাচ্চা নষ্ট করতে হবে না, যতদিন না বাচ্চাটা হচ্ছে সাথী এইখানেই থাকবে। বাচ্চাটা আমরা মানুষ করব, আমরা ওর দাদু দাদি, আমরা থাকতে আমাদের বংশের সন্তানকে কেউ অবৈধ বলবে না। সাথে সাথে সুলতানা বেগম বলে উঠিয়ে, তুমি কি সব উল্টাপাল্টা কথা বলছো? বাচ্চাকে তার মায়ের কাছ থেকে কেড়ে নেওয়ার অধিকার তোমার নেই। আমি এর ব্যবস্থা করছি, তুমি চিন্তা করবে না। আর শোন, তুই আমার বৌমার কাছে যাবে না। কথাটা বলে সুলতানা বেগম রুমের ভেতরে চলে যায়। সাথীর মাথায় হাত দিয়ে বলে, তুই কোনো চিন্তা করবি না, সব ঠিক হয়ে যাবে। সুলতানা বেগমের কথা শুনে সাথী বলে, মা মাত্র কিছুদিন আছে, আমি এই বাড়িতে থাকবো, তারপর আমি চলে যাব। এই বাচ্চাকে আমি মানুষ করব। শুধু একবার আমি ওর সাথে কথা বলতে চাই, আর আমি কখনো ওর সাথে কথা বলবো না। ওকে এখন আমার কাছে নিয়ে আসুন। ঠিক আছে, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। বাইরে এসে সুলতানা বেগম নীরবকে বলে, বৌমা তোকে ভিতরে ডাকছে। আর শোন, তুই কিছু বলবি না, যদি কিছু বলিস আমার থেকে খারাপ কেউ হবে না। আমরা বাইরে দাঁড়িয়ে আছি, তুই গিয়ে কথা বল। নীরব রুমের ভিতরে এলে সাথী নীরবে পা ধরে সালাম করে আর বলে, সেদিন আপনার কোনো দোষ ছিল না, পরিস্থিতিটা ছিল অন্যরকম। আপনি যদি ওরকম না করতেন আমি সুস্থ হতাম না। আজকে রাজ ভাইয়া ফোন করে সব বলেছে, আর ও বলেছে গাড়ির কাজ ভেঙেছি বলে আপনি আমার উপর প্রতিশোধ নিতে বিয়ে করেছেন। এই 1 ঘন্টা আপনার একার কোনো দোষ নেই, দোষটা দুজনের। আপনাকে শুধু দায়ী করলে হবে না। এসব কথা বাড়ির লোককে বলতে পারি না, তাই আপনাকে বললাম। আপনি এর জন্য নিজেকে দোষী করবেন না, শুধু একটা কথা আমাকে বলবেন। সাথীর কথায় নীরব সাথীর দিকে তাকায় আর বলে, হ্যাঁ বলো, কি বলতে চাও? আমি মেয়েটা খুব খারাপ, কেন আমাকে ভালোবাসতে পারলেন না? আপনি ভালো না বাসলেও আমি কিন্তু আপনাকে ভালোবেসে ফেলছি, আর সেটা কবে থেকে আমি বলতে পারবো না। তবে ভালোই হয়েছে, আপনাকে না পেলে আপনার দেওয়া উপহার রইল আমার কাছে। আপনাকে কোনো দায়িত্ব নিতে হবে না, কথা দিচ্ছি। আমি একে মানুষ করব, আর ওর মধ্যে খুব ভালো শিক্ষা দেব, আর কখনো আসবো না আপনার জীবনে। ভালো থাকবেন আপনি। আমি কিছুদিন পর চলে যাব, আপনি আবার বিয়ে করবেন। সেই মেয়েকে অবশ্যই আপনি ভালোবাসবেন, আমার মতো কষ্ট দেবেন না, আর চুক্তি করে বিয়ে করবেন না। সাথীর কথায় নীরব কিছু বলে না। এইভাবে কেটে গেল 1 সপ্তাহ। নীরব গাড়ি চালিয়ে আসছিল, হঠাৎ একটা বাচ্চাকে নিয়ে তার বাবা ভিক্ষা করছিল। নীরব সে ভদ্রলোককে দেখে গাড়ি থামিয়ে দেয়। ভদ্রলোক কাছে এলে নীরব বলল, ভাইয়া, বাচ্চাটার কি হয়েছে? ওকে কোলে নিয়ে কেন আপনি ভিক্ষা করছেন? নীরবের কথায় ভিখারি ভদ্রলোক বলল, বাচ্চাটির হার্টের সমস্যা আছে, ওকে অপারেশন করতে হবে। আমার কোনো টাকা নেই, তাই ভিক্ষে করছি। এই বাচ্চাটি আমার কলিজা, আমি ওর জন্য বেঁচে আছি। পৃথিবীতে ওর সুখের জন্য আমি সব করতে পারবো। আমার নিজের রক্ত সে আমি আমার বাচ্চাকে কি করে কষ্ট দেব? আমার নিজের রক্ত সে আমি আমার বাচ্চাকে কি করে কষ্ট দেব? আপনি বলুন, আপনি পারবেন আমার বাচ্চাকে সুস্থ? আপনি বলুন, আপনি পারবেন আপনার বাচ্চাকে দূরে সরিয়ে রাখতে? ভদ্রলোকের কথা শুনে নীরবের খুব কষ্ট হয়। তখন তার সাথীর মুখটা মনে পড়ে। তার তো বাচ্চা হবে, সে বাবা হবে, এটা তো তারই সন্তান। সে তাড়াতাড়ি গাড়ি চালিয়ে বাড়ি চলে আসে, কিন্তু সাথীকে দেখতে পায় না। সে তখন তার মায়ের কাছে যায় আর মাকে গিয়ে বলে, মা, সাথী কোথায়? ছেলের কথায় মা সুলতানা বেগম রেগে যায় আর বলে, তো হঠাৎ এতদিন পর খোঁজ করছিস? বলো না মা, ও কোথায় গেছে? ও বাড়ি থেকে চলে গেছে। আজকে তো 1.5 বছরের চুক্তি শেষ। ও ডিভোর্স সই করে দিয়ে চলে গেছে। ও কোথায় গেছে মা? আমি কি করে জানবো কোথায় আছে? সত্যি তুমি জানো না মা? বউর জন্য পিড়িত উতলে পড়ছে।
নীরব নার্সিংহোমে ছুটে যায় যেখানে সাথী কাজ করত। তার বন্ধু রাবেয়াকে ফোন করে আর বলে, হ্যালো রাবিয়া। হ্যাঁ, আমি রাবিয়া বলছি। আসসালামু আলাইকুম। আপনি কি বলছেন? আমি নীরব, সাথীর হাজব্যান্ড। তা হঠাৎ আমাকে ফোন করেছেন কেন? সাথী ডিভোর্স পেপারে সই করে দিয়ে চলে গেছে। তুমি কি জানো কোথায় গেছে? সরি ভাইয়া, আমি জানি না। তবে সাথীর জন্য খুব দুঃখ হয়। ও খুব ভালো মেয়ে, সারা জীবন শুধু কষ্টই পেল। আমি তো ভেবেছিলাম আপনি ওকে বুঝবেন। সামান্য একটা কারণে আপনি ওকে এত কষ্ট দেবেন, আমি সেটা ভাবতেও পারিনি। কথাটা বলে রাবেয়া ফোন কেটে দেয়। নীরব ডক্টর ওয়াসিম আহমেদের বাড়ি যায়। সেখানে গিয়ে রাজকে বলে, রাজ, তুই তো আমার ঘনিষ্ঠ বন্ধু। তুই সত্যি জানিস না সাথী কোথায়? তুই ওকে ছোট থেকে চিনিস? তুই বল না ভাই, সাথী কোথায়? আমার খুব কষ্ট হচ্ছে। তুই একদিন বলেছিলিস ওর জন্য প্রত্যেক দিন আফসোস করতে হবে। সত্যি আমি আফসোস করছি। আমি ওকে ভীষণ ভালোবাসি। ওর সাথে আমার বাচ্চা আছে। আমি আমার বাচ্চাকে হারাতে চাই না। আমি ওর পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব, তবু আমি ওকে ডিভোর্স দিব না। সমাজের সামনে স্বীকৃতি দেব ও আমার স্ত্রী। কথাটা বলে নীরব কান্নায় ভেঙে পড়ে। রাজের খুব মায়া হয়। নীরব রাজের খুব ভালো বন্ধু। ও খুব সাহসী ছেলে, খুব স্ট্রং। কিন্তু এইভাবে ভেঙে পড়বে রাজ ভাবতে পারেনি। সে নীরবে মাথায় হাত বুলিয়ে বলল, সরি দোস্ত, আমি সত্যি জানি না সাথী কোথায়। ও আমাদের বাড়ি আসেনি, আর নার্সিং হোমও নেই, আর কোথাও যেতে পারে সেরকম আমি জানি না। আমি বলতে পারবো না রে। এভাবে কেটে যায় একটা মাস। নীরবের অবস্থা খুব খারাপ হয়ে যায়। কাঁদতে কাঁদতে তার চোখের জল শুকনো হয়ে যায়। তাকে দেখে তার মা সুলতানা বেগম ও বাবা জাকির চৌধুরীর খুব কষ্ট হয়। সুলতানা বেগম নীরবের কাছে আসে। নীরব মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে বলে, মা, ও কোথায় চলে গেল? আমার বাচ্চা অবৈধ নয় মা। সেদিন এই ঘটনাটা ঘটেছিল, সেটা আমার ভুল ছিল, কিন্তু আমি জোর করিনি। আমি পরিস্থিতির শিকার ছিলাম মা। একবার সাথী আমাকে সুযোগ দিল না। ছেলের কথা শুনে কষ্ট হলো সুলতানা বেগমের। ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, সামনের সপ্তাহে তোর বোন মিতুর বিয়ে। তুই গ্রামের বাড়ি থেকে তোর দাদিকে নিয়ে আয়। মা, আমার কষ্ট হচ্ছে আর তুমি আমাকে এই সময় এই কথা বলছো? ঠিক আছে, তুই ওই বাড়িতে যা। তোর দাদির কাছে তোর জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তুই ওখানে গেলেই বুঝতে পারবি। প্লিজ নীরব, তুই আর না করিস না। তোর দাদি তোকে দেখতে চাইছে। অনেক দিন থেকেই বলছে তুই ওকে গিয়ে নিয়ে আয়। সামনের সপ্তাহে বাড়িতে বিয়ে। মায়ের কথা নীরব ফেলতে পারে না। সে গ্রামের বাড়ি যায়। নীরবকে দেখে তার দাদি বলে, আমার দাদু ভাই তাহলে এসেছে এখানে। আমার ভাগ্য তাহলে ভালো হয়ে গেল। তুই এখানে থাকবি তো এখন? থাকলে হবে না, কালকে তোমাকে নিয়ে যাব। সামনের সপ্তাহে মিতুর বিয়ে, মা তোমাকে নিয়ে যেতে বলেছে। রাতের বেলা নীরব তার রুমে শুয়েছিল। তার দাদি জাহানারা বেগম নীরবকে বলে, রাতের খাওয়ার একটু দেরি হয়ে গেল, চল খাবি চল। নীরব তার দাদির সাথে খাবার টেবিলে আসে। তার জন্য অনেক রকম পদের রান্না করা হয়েছে। আর একটা মেয়ে মাথায় ঘোমটা দিয়ে খাবার পরিবেশন করছে। নীরব একবার দেখলো, কিন্তু তার মুখটা দেখতে পেল না। নীরব বেশি কিছু খেলো না, কিন্তু তার রান্নাটা খুব পরিচিত লাগলো। সে তার দাদিকে বলল, রান্নাটা খুব সুন্দর হয়েছে। কে রান্না করেছে? তোর বউ। বউ কথাটা শুনে নীরব তার দাদির দিকে তাকালো। তার দাদি চোখের ইশারায় মেয়েটার দিকে দেখিয়ে দিল আর বলল, এই মেয়েটা আমাদের বাড়ির কাজের মেয়ে, কিন্তু আমার খুব পছন্দ ওকে। ভাবছি তোর সাথে বিয়ে দিব, আর মিতুর যেদিন বিয়ে হবে সেদিনই দিব। তুই তো আগের বউটাকে দেখালি না, মাত্র 1.5 বছরের জন্য বিয়ে করলি। আবার আমার পছন্দের মেয়েকে বিয়ে কর, দেখবি তুই সুখী হবি। দাদির কথা শুনে নীরব বলল, আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। আমি সাথীকে এখনো ভুলতে পারিনি। ওর সাথে আমার বাচ্চা আছে। আমি যেখান থেকে পারি দুজনকে খুঁজে বের করব, আর দ্বিতীয় বিয়ে আমি কখনই করব না। ঠিক তখনই ওদের বাড়ি একটা পোষা কুকুর সাথীর পায়ের কাছে এসে বসে পড়ে। সাথী একটু অন্যমনস্ক ছিল। আচমকা সাথী পায়ের কাছে বসে পড়ায় সাথী ভয় পেয়ে চিৎকার করে ওঠে। ওর মাথার ঘোমটা খুলে যায়।
নীরব সাথীকে দেখে চিনতে পারে। তার খাওয়া বন্ধ হয়ে যায়। তার দাদি নীরবকে দেখে বলে, মুখটা বন্ধ কর। তোর যখন মেয়েটাকে পছন্দ নয় কোনো সমস্যা নেই, আমি এর অন্য জায়গায় বিয়ে দিব। এ খুব সুন্দর মেয়ে, রান্নাটা খুব ভালো করে। শুনেছি আগে নার্সের চাকরি করত। ভালোই হয়েছে। আমার তো মাঝে মাঝে শরীর খারাপ হয়, আমাকে দেখার তো একটা লোক দরকার, তাই ওকে আমার কাছে রেখে দিব। আর আমার একটা ভাইপো আছে, তার সাথে বিয়ে দিব। ভাইপো কলকাতায় চাকরি করে, মাঝে মাঝে বাড়িতে আসে। ওর মা বাবা কেউ নেই। মেয়েটাকে আমার কাছে রেখে দিব বলবো, আর এখানে আসা যাওয়া করতে বলবো। তোর মা বাবা ওকে আমার কাছে পাঠিয়েছে আর ওর খেয়াল রাখতে বলেছে। তুই তো আর ওকে পছন্দ করিস না, তাই কোনো অসুবিধা নেই। এবার থেকে আমি যা বলবো ও তাই করবে। জাহানারা বেগমের কথায় নীরব রেগে যায় আর বলে, বুড়ির সাহস তো কম নয়, আমার বউয়ের আবার বিয়ে দিবে। আমার বাচ্চা আছে ওর গর্ভে, তুমি একবার ওর বিয়ে দিয়ে দেখো না। তারপর সাথীর দিকে তাকিয়ে তাকে উদ্দেশ্য করে বলে, এইভাবে যে তুমি আমায় কষ্ট দেবে আমি ভাবতে পারিনি। কথাটা বলে নীরব সাথীর দিকে এগোতে থাকলে জাহানারা বেগম মাঝখানে চলে আসে আর বলে, ওকে একদম টাচ করবি না। তোর কোনো অধিকার নেই ওকে স্পর্শ করার। দাদি, ভুল হয়ে গেছে, ওর কাছে ক্ষমা চাওয়ার সুযোগটা দাও। দূর থেকে ক্ষমা চা। আর শোন, মিতুর বিয়ের দিন তোদের দুজনের বিয়ে হবে, তারপর তুই তোর বউকে কাছে পাবি। ও আমাকে কখনোই কাছে পাবে না। শুধু সমাজে আমার সন্তানের একটা পরিচয় লাগে, যাতে কেউ তাকে অবৈধ সন্তান বলতে না পারে। সেজন্য দ্বিতীয়বার ওকে বিয়ে করব, কিন্তু ওকে আমার কাছে কখনো আসতে দিব না। তোমার সাথে আমার ডিভোর্স হয়নি, তুমি সই করলে কি হবে? আমি তো সই করিনি, আর ডিভোর্স তো কখনোই দেব না। আর তুমি কত আমার থেকে দূরে যাবে, আমার কাছে আসতেই হবে। আগে বিয়ে তো করি। সেবারে বেশি কেউ জানতে পারেনি, এবার সকল লোককে জানিয়ে দেব তুমি আমার বিবাহিত স্ত্রী। তারপর মিতু ও তন্ময়ের বিয়ের দিন নীরব সাথীর বিয়ে হয়। রাতের বেলা নীরব রুমে এসে সাথীকে দেখতে পায় না। সে দাদির কাছে যায় আর দাদিকে গিয়ে বলে, এই বুড়ি আমার বউকে দাও, তোমার কি অধিকার আছে আমার বউকে তোমার কাছে আটকে রাখার? নীরবের কথায় জাহানারা রেগে যায় আর বলে, ওই মিনসে, আমি তোর বউকে আটকে রেখেছি? তোর বউ তোর কাছে যেতে চাইছে না। আমার তো মনে হয় তোর কোনো সমস্যা আছে। তুই তোর বউকে ঠিকঠাক সুখ দিতে পারছিস না, সেজন্য যেতে চাইছে না। কি বললে? আমি ঠিক সুখ দিতে পারছি না? সেজন্য তো একবারে তো তোমার নাত বউ আমার বাচ্চার মা হয়ে গেল। কথাটা বলে নীরব সাথীকে কোলে তুলে নেয়। সাথী হাত পা ছোড়াছুড়ি করে, কিন্তু নীরব সাথীকে ছাড়ে না। নিজের রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয় আর বলে, অনেক কষ্ট দিয়েছো, আর তোমায় ছাড়ছি না। চুক্তির কাগজ তো অনেকদিন আগে ছিঁড়ে ফেলে দিয়েছি। এবার তুমি আমায় সারা জীবনের জন্য থাকবে। আই লাভ ইউ সাথী। কথাটা বলে নীরব সাথীকে জড়িয়ে ধরে। সাথীর চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। স্বামীর ভালোবাসা কে না চায়? তাই সাথী বলে, সারা জীবন তোমারই বুকে মাথা রাখার সুযোগ আমায় দেবে তো? পাগলি, এই বুকে তোমার মাথা থাকবে সারা জীবন, আর তুমি রাজত্ব করবে আমার ঘরণী হয়ে। তুমি আমার ঘর আলো করবে। সাথী নীরবের বুকে মাথা রেখে আল্লাহকে অশেষ ধন্যবাদ দেয় পুনরায় নীরবকে তার জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য। ওরা সুখী হোক। এই গল্পের কাহিনী এখানেই সমাপ্ত।